Yes. So thank you everyone for your kind patience and attention. And this is probably my seventh class or eighth class on literary theory, and particularly perhaps fourth class on Jacques Derrida. Today we will try to wrap up and end Jacques Derrida's overview, and in the next class we will try to begin Michel Foucault, another very important post-structuralist philosopher. But before doing that, let us end Jacques Derrida's notion of the philosophy, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে একটু আলোচনা করার চেষ্টা করছিলাম. So let us begin with Derrida's notion of deconstruction. I've already taught you about Derrida's notion of the deconstruction. আমি আগের দিন অলরেডি ক্লাসের মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করেছি, তার মধ্যে লোগোসেন্ট্রিজম একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট. আজকে সেই লোগোসেন্ট্রিজম দিয়ে আমি শুরু করব এবং বাকি অন্যান্য কনসেপ্টগুলো একটু পড়ব. যারা আগের ক্লাসটা করনি তাদের কাছে এই ক্লাসটা একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ তারা হয়তো বেসিক জিনিসগুলো এখনো জানোনি. ফলে আমি তাদেরকে বলবো যে একটু আমার আগের ক্লাসটা গিয়ে একটু দেখে আসবে, দেখলে তোমাদের মোটামুটি বেসিক জিনিসটা পরিষ্কার হয়ে যাবে. সো যাই হোক, আমি আজকের ক্লাসটা শুরু করছি. Yes, thank you. So in the previous class, I have actually discussed about Derrida's notion of the binary opposition, how this binary opposition is embedded in our writing system, in our linguistic system. What is binary opposition? Binary opposition means, for example, high and low, true and false, right and left. সত্যি কি আমাদের পৃথিবীতে সত্যি বলে কিছু হয়? কিন্তু এই যে আমরা অলওয়েজ উই প্রেফার অ্যান্ড প্রায়োরিটাইজেস অ্যান্ড ভ্যালোরাইজ দিস particular part of language, we create a kind of hierarchy. আমরা always we prefer true over the false, we always prefer right over the left, we always prefer west over the east, male over the female. এই যে আমাদের লিঙ্গুইস্টিক সিস্টেমের মধ্যে একটা এই ভায়োলেন্ট হায়ারার্কিক্যাল সিস্টেম ক্রিয়েট করে দেওয়া হয়েছে, সেটা কিভাবে একটা মেটাফিজিক্স অফ প্রেজেন্সকে ক্রিয়েট করে তার কথা দেরিদা বলেছেন. হোয়াট ইজ মেটাফিজিক্স অফ প্রেজেন্স? বেসিক্যালি মেটাফিজিক্স ইজ আ ফিল্ড অফ ফিলোসফি. ইট অ্যাকচুয়ালি মিনস বিয়ন্ড দ্য ফিজিক্যাল, বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য ফিজিক্যাল. শারীরিক সক্ষমতা বা শরীরী জিনিসের বাইরে অশরীরী, সুপার ন্যাচারাল, দ্যাট উইচ ক্যান নট বি, দ্যাট উইচ ইজ ট্রান্সেন্ডেন্টাল, যেটাকে চট করে ধরা যায় না. অ্যান্ড মেটাফিজিক্স অফ প্রেজেন্স মানে কি? মানে এমন একটা সেলফ সাফিসিয়েন্ট নন ডেফার্ড অবজেক্ট যাকে চট করে তোমরা ধরতে পারো না, যেটা ইটসেলফ সেলফ সাফিসিয়েন্ট. ফর এক্সাম্পল গড, ফর এক্সাম্পল বিগিনিং, এন্ড, টেলস, যে কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন, এগুলো প্রত্যেকটাই অ্যাকর্ডিং টু দেরিদা দে রিপ্রেজেন্ট মেটাফিজিক্স অফ প্রেজেন্স. আমার আগের ক্লাসটা করলে তাহলে তোমরা একটু ভালো করে মেটাফিজিক্স অফ প্রেজেন্সের কনসেপ্টটা বুঝতে পারবে. একটু আগের ক্লাসে যাবে, ইউটিউবে গিয়ে মেটাফিজিক্স অফ প্রেজেন্সের কনসেপ্টটা একটু ভালো করে দেখে দেবে. এর ফলে যেটা হচ্ছে, our civilization always uses, like a magician, this kind of binary opposition between being and the non-being, between the good and the evil. কেবলমাত্র একটা টার্মকেই প্রেফার করছে, বিইংকে প্রেফার করছে, কারণ আমরা জানি না যে মৃত্যুর পরে কি, নন বিইং কি, উই রিয়েলি ডোন্ট নো. যেটা আমরা জানি না, যেটা আনট্রডেন মিস্টিরিয়াস এন্টিটি, তাকে সামথিং ডেফিশিয়েন্ট, সামথিং ল্যাকিং, সামথিং কোরাপ্ট, সামথিং ডেরিভেটিভ, অন্য কিছু থেকে এটার ডেরিভেশন, অশুদ্ধ বা বিশুদ্ধ হিসেবে দেখছি. মানে যেটা অশুদ্ধ সেটাকে রিজেক্ট করছি, যেটা বিশুদ্ধ সেটাকে নিচ্ছি. এইভাবে আমাদের সিভিলাইজেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক্যালি ক্রিয়েটস আ কাইন্ড অফ ভায়োলেন্ট হায়ারার্কি, যার ফলে দেরিদা বলছেন there are no truths, only rival interpretation.
সত্যি বলে কিছু এক্সিস্ট করে না, অনলি রাইভাল ইন্টারপ্রিটেশনস, একে অপরের সঙ্গে তর্ক করতে পারে, একে অপরের সঙ্গে ঝগড়া করতে পারে, এরকম ব্যাখ্যা কেবলমাত্র এক্সিস্ট করে, রিয়েল ট্রুথ বলে কিছু এক্সিস্ট করে না। আমি ডিসকাস করেছিলাম দিস ফেমাস পেইন্টিং অফ School of Athens by Raphael Sanzo, painted in 1510 in the wall of the Vatican City, যেখানে যে প্লেটো সবসময় রেফার করতো ট্রুথ কামস ফ্রম the heaven, the Platonic ideal, and this is Aristotle carrying his Nicomachean ethics. তিনি বলছেন না, সত্য আসছে পৃথিবী থেকে। এই যে ওয়েস্টার্ন ফিলোসফিতে প্রথম থেকে একটা বাইনারি ক্রিয়েশন, প্রথম থেকে একটা ডায়ালেকটিক্স, এইটাই ডেরিদা এইটার কথাই বলছে, একটা নির্দিষ্ট জিনিসকে প্রেফার করছে, এর ফলে আর একটা জিনিস প্রেফারেন্সিয়াল পয়েন্টের মধ্যে থাকছে না, এইটার কথাই জান ডেরিদা মেটাফিজিক্স অফ প্রেজেন্সের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। বলো, আগের ক্লাসে যারা করেছো, মানে আজকে যারা নতুন ক্লাস করবে, আমি বারবার বলছি, মানে এটা মানে অনেকটাই ম্যাথামেটিক্যাল স্কিমের মতো ফ্যাক্টর, আজকে যারা নতুন ক্লাস করবে তারা কিন্তু মেটাফিজিক্স অফ প্রেজেন্সের বিষয়টা ধরতেই পারবে না, আগের ক্লাস দেখতেই হবে, না দেখলে মানে কিছুতেই সম্ভব নয়, কারণ 1 ঘন্টা যেগুলো বলেছি সেগুলো আমি এই সময়ের মধ্যে বলতে পারবো না। আমাকে বলো যে তোমরা মোটামুটি মেটাফিজিক্স অফ প্রেজেন্স যারা আগের ক্লাস করেছো তারা বুঝতে পেরেছো কিনা, বলো। স্যার পেরেছি। বেশ বেশ বেশ। অর্পিতা আগের ক্লাস করেছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, এরপরে আমি আগের ক্লাসটা করিনি। কে বলছো? স্যার আমি বলছি আগের ক্লাসটা আমার করা হয়নি, মানে ইউটিউবটা দেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুমি ইউটিউবটা দেখে নেবে গুরুদাস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দেখলে তুমি মোটামুটি বুঝতে পারবে আজকে যেগুলো বললাম। আজকের এবার আমি আজকের ক্লাসে আসছি। হ্যাঁ বলো বলো। স্যার বলছি আপনার সাউন্ডটা তো আস্তে আসছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ সাউন্ডটা তো আস্তে আসছে কেন বুঝতে পারছি না। আমার সাউন্ডটা কি আস্তে আসছে? কোনটা? না স্যার আসছে না। আমার কাছে কিন্তু খুব আস্তে আসছে, সাউন্ডটা বাড়ানোই আছে আমার, তাও আস্তে আসছে। তাহলে মনে হচ্ছে তোমার কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। অর্পিতা বা কিশোর, আমার গলা কি শুনতে পাচ্ছ না? ফোন এসেছিল না, তারপর হয়তো হয়, ফোন আসার পর সাউন্ডটা আসতেই হয়ে যায়, আবার ফোন আসেনি এখন, কিন্তু আমি একদমই স্যার আওয়াজটা সেভাবে শুনতে পাচ্ছি না। নেটওয়ার্ক ইস্যু থাকলেও সেম প্রবলেম হয়। হ্যাঁ, তাহলে তোমাকে এটা করতে হবে, পৌলমী একটা কাজ করো, তুমি একবার বেরিয়ে আরেকবার জয়েন করো। ধরো যাক শতাব্দী জয়েন করলো, শতাব্দী তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ স্যার পাচ্ছি। মানে যেরকম শুনতে পাও সেরকমই পাচ্ছ তো, নাকি অল্প শুনছো? না না ঠিকই শুনতে পাচ্ছি। বেশ, তাহলে পৌলমী হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান মানে জাস্ট লিভ, নট লিভিং দ্য মিটিং, তুমি জাস্ট বেরো ওখান থেকে, বেরিয়ে আবার ঢোকো। ঠিক আছে স্যার, ঠিক আছে। বেশ, সো আজকে আমি মোটামুটি শুরু করছি অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ দ্য লোগোসেন্ট্রিজম, যেটা আগের দিন আমি অলরেডি শুরু করেছিলাম। আজকে আমি বলেছি যে একটা গল্প বলবো, একটা ভেরি কমপ্লেক্স স্টোরি, যে কমপ্লেক্স স্টোরির মাধ্যমে আমি লোগোসেন্ট্রিজমটা বোঝাবার চেষ্টা করবো। দিস ইজ আ ডেরিডিয়ান কনসেপ্ট। Now, what is logocentrism? Let us look into the definition of logocentrism. Logocentrism is basically a term created by the German philosopher Ludwig Klages in the early 1900s, specifically in the 1910. It basically refers to the tradition of the Western science and Western philosophy that regards words and language as a fundamental expression of the external reality, and it regards language as the most important epistemology in the world. Basically, regarding the words or শব্দকে প্রায় ঈশ্বরের শরীরের অংশ হিসেবে ভাবা, যেটা যে কোনো রিলিজিয়াস ট্র্যাডিশনের মধ্যে রয়েছে, তাকে লোগোসেন্ট্রিজম বলে। আমি আগের দিনই বলেছি, logos, Logos, logos means word, and centrism মানে word centric. Logos actually basically means the word of God, the godly word, God's words is called logos, and center মানে তাকে কেন্দ্র করে যে এপিস্টেমোলজিক্যাল থিওরি আবর্তিত হয় তাকে লোগোসেন্ট্রিজম বলা হয়। ফলে আমাদের যে কোনো ধর্মীয় তত্ত্বে বা যে কোনো ধরনের আমাদের যে থিওরি অফ দ্য রিলিজিয়ন, সেখানে মানা হয় যে শব্দই ব্রহ্ম। এবং এই যে আমি আগের দিনে বলেছিলাম, আওয়ার কনসেপ্ট অফ দ্য সেন্টার
is actually centering upon some grand narratives. Grand narratives means the narratives that are themselves self sufficient, যেটা নিজেরাই নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট বলে ক্রিয়েট করে, যার কোনো ধরনের সিগনিফায়ারের প্রয়োজন হয় না, নিজেরাই সিগনিফায়ার, নিজেরাই ইটসেলফ মিনিং। তাকে দেরিদা বলেছেন ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার, TRANSCENDENTALSIGNIFIED. Transcendental signified means those signified which are autotelic, TLIC, autotelic in nature. Autotelic means which can stand on its own feet, which do not require any kind of other signifiers, যাদের এই সাউন্ড ইমেজের কোনো প্রয়োজন হয় না, নিজেরাই itself they are self sufficient। তাকে বলা হয় লোগোসেন্ট্রিক থট। তাকে আমরা বলতে পারি these are some of the grand narratives created by the philosophy. What are they? For example, God, ভগবান বলতে আমরা একটা omnipotent, omnipresent রিয়েলিটিকে বুঝি, তার কোনো ধরনের সিগনিফায়ারের দরকার পড়ে না, itself a signified reason, origin, being, essence, truth, humanity, মানবতা, beginning, end, all these abstract concepts যাদেরকে ঘিরে আমাদের প্রত্যেক দিনের জীবন চারণ অতিবাহিত হচ্ছে। হ্যাভ ইউ কাম অ্যাক্রস দ্য টার্ম কল্ড সটেরিওলজি? সটেরিওলজি কেউ জানো? হোয়াট ইজ সটেরিওলজি? আমি ক্লাসে অন্তত তোমাদের নতুন কয়েকটা শব্দ শেখাবো, দ্যাটস ফর শিওর। Soteriology is actually the study of the damnation, how the world will end, এই পৃথিবীটা কেমন করে শেষ হবে, salvation and damnation, কেমন করে এই পৃথিবীটা ডুমস যেটা শেষ হবে সেটার কথা soteriology বলে। Salvation theory occupies a place of special significance in many religions. Religious studies এর ক্ষেত্রে soteriology একটা অত্যন্ত ইম্পর্টেন্ট থিম, যে কেমন করে আমরা salvation পাবো, কেমন করে salvationের এক্সাক্ট বাংলা আমরা বলতে পারি মোক্ষ, বা বুদ্ধিস্ট ডক্ট্রিনে তাকে মোক্ষ বলা যেতে পারে, মুক্তি, লিবারেশন, কমপ্লিট লিবারেশন ফ্রম আওয়ার সোল, সরি ফ্রম আওয়ার বডি, সোলের মুক্তি, আমাদের আত্মার মুক্তি, যেটাকে কেন্দ্র করে যে কোনো ধর্মতত্ত্ব বা আমাদের প্রত্যেক দিনের জীবন, অনেক ক্ষেত্রে অনেকের জীবন তো ভয়ঙ্করভাবে ধর্ম দ্বারা প্রভাবিত হয়, তাদের জীবনটা চলতে থাকে। Derrida is trying to attack this kind of philosophical belief. মাথায় রাখতে হবে Derrida was a philosopher and Derrida is actually attacking all this kind of traditional conventional schools of the philosophy. Metaphysics, শরীরের বাইরে চিন্তা করো, জীবনে কেন বাঁচছো, জীবনে বাঁচছো তার কারণ আত্মার মুক্তির উপায়ের জন্য। Derrida এই বেসিক জিনিসগুলোকে অ্যাটাক করার চেষ্টা করছে। তিনি বলছেন যে অশুদ্ধ বিশুদ্ধ, সত্য মিথ্যা, গুড ইভিল, এর বাইরেও একটা গ্রে এরিয়া থাকে। শুধুমাত্র এই এরিয়াগুলোর বাইরেও অনেক কিছু থাকে জীবনকে, সেই জীবনের সেই অংশগুলোকে দেরিদা অ্যাড্রেস করার চেষ্টা করছেন, এবং এই ট্র্যাডিশনাল কনভেনশনাল নোশন অফ দ্য স্কুলগুলোকে অফ ওয়েস্টার্ন ফিলোসফি অ্যান্ড আদার ফিলোসফি তাকে কোয়েশ্চেন করার চেষ্টা করছেন। ফলে এই সটেরিওলজিক্যাল বিলিফ or metaphysical belief system তাকে দেরিদা কোয়েশ্চেন করছেন, প্রশ্ন তুলছেন সেগুলো নিয়ে, বেসিক প্রশ্ন। সো হোয়াট ইজ লোগোসেন্ট্রিজম কিন্তু 5 নম্বরের কোয়েশ্চেনে পড়ার একটা বড় পসিবিলিটি রয়েছে। সো হোয়াট ইজ লোগোসেন্ট্রিজম at its very superficial form? Logocentrism প্রথমেই বলে দেবে is a term coined by the German philosopher Ludwig Klages. Later Jean Derrida popularized it. It basically refers to the tradition of the Western philosophy that regards words and language as a fundamental expression of an external reality. Logos means the word of the God, and it actually treats logos or the words of the God as epistemologically superior, and which has an original irreducible object which the logos represent. Irreducible মানে যাকে অন্য কিছুতে রিডিউস করা যায় না। ভগবানকে তুমি অন্য কিছুতে রিডিউস করতে পারবে না, মানুষকে পারবে প্রত্যেক মুহূর্তে। তুমি বলতে পারবে অরিন্দম স্যার এটা নয় এটা, এটা নয় এটা, এই মানুষটাকে এরকম ভাবে চিনতাম, এখন এই মানুষটা এরকম হয়ে গেছে। বাট ইউ ক্যানট রিয়েলি ডিনাই দ্য কনসেপ্ট অফ দ্য গড, কারণ গড এমন একটা কনসেপ্ট যেটা বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের, এর ফলে এতটা একটা পপুলারাইজড এন্টিটি যে তুমি তার জনপ্রিয়তা কবে কমাতেও পারবে না। ফলে এমন একটা ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইড যেটা ইররিডিউসেবল, যাকে তুমি কোয়েশ্চেন করতে পারবে না, যাকে প্রশ্ন করা যায় না, এই যাকে প্রশ্ন করা যায় না তাকে প্রশ্ন করা দেরিদার কাজ।
দেরিদা সেই জিনিসটাকে প্রশ্ন করছেন এবং অফ গ্রামাটোলজি বা লা গ্রামাটোলজিতে দেরিদা ডেফিনেশন দিতে গিয়ে লোগোসেন্ট্রিজমে তিনি যেটা বলেন, মানে ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইড এর কথা বলতে গিয়ে তিনি যেটা বলেন, দেরিদার লেখা খুব কঠিন, আমি পড়ছি, তোমরা মানে বুঝতে না পারলে আমি বোঝাবার চেষ্টা করছি। দ্যাট দ্য সিগনিফাইড ইজ originarily and essentially not only for a finite and created spirit trace, that it is always already in the position of the signifier, is the apparently innocent proposition within which the metaphysics of the logos of presence and consciousness must reflect upon writing as its depth and its resource. বলো কেউ বুঝতে পারলে কি পারলে না বলো। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা হয়নি। না আমার স্যার জিনিসটা একটু কঠিন, আপনারা ইউটিউবে ক্লাস আমি এটা কিছু বুঝলাম না। আচ্ছা বেশ, কিশোর খানিকটা বুঝেছো নাকি? কিশোর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে বেশ, তুমি একটু বলো, আমি তারপরে বলছি, তুমি একটু বলো। বল। হ্যাঁ স্যার, এই যে লোগোসেন্ট্রিজম লিটারারি থিওরিটা বোঝালেন, মানে এটা যে আমাদের যে বাস্তব অভিজ্ঞতা বা তারই পরিপ্রেক্ষিতে, মানে এটা ঠিক বোঝা যাচ্ছে। মানে তুমি 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 বুঝতে পারছো না, তাই তো? বুঝতে পেরেছি, মানে একটু এটাকে নিজেরাও দেখার পর আর ক্লিয়ার হয়ে গেছে। মানে এটা তো আপনি কোথায় পড়াচ্ছেন, মানে আমরা যখন আরো ভালো করে পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নিজেকেও একটু দেখতে হবে। বেশ বেশ, আমি একটু এটার মানেটাই বলার চেষ্টা করছি, কারণ আমার কাজ তো শুধুমাত্র তোমাদেরকে দেরিদাটা মানে বোঝানো নয়, তোমাদেরকে দেরিদার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের সঙ্গে তোমাদেরকে এনকাউন্টার করার কারণে এই ধরনের ল্যাঙ্গুয়েজ তোমরা পরবর্তীকালে অনেক ধরনের পাবে। কারণ এন্টায়ার লিটারারি থিওরি কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজ লেখে। তোমরা যেটা ভাবো যে লিটারেচার মানে 1957 এর বা 1857 এর যে না আয়ের লেখা, সেটা নয়, পাল্টে গেছে। উল্টে দেখুন, পাল্টে গেছে। এখন লেখার ধরন বদলেছে, রাইটিং স্টাইল বদলেছে। ফলে লিটারারি থিওরি ইজ টাফ, ইটস ডিফিকাল্ট। যদি না তুমি টেক্সট না পড়ো তুমি কিন্তু বুঝতে পারবে না, তোমাকে ধরে ধরে পড়তে হবে। আমি বারবার বলছি, দেরিদা পড়তে আমার নিজের সময় লেগেছে 10 years, ফলে তোমাদের যে সময় লাগবে এটা খুবই স্বাভাবিক। So let us concentrate. দেখো ভালো করে দেখলেই বুঝতে পারবে that the signified is originarily and essentially trace, that it is always already in the position of the signified. Signified is basically the thought or the concept of the signifier. এবার এই সিগনিফাইড, এখানে বলতে ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইড কে বোঝাতে চেয়েছেন দেরিদা। এই সিগনিফায়ারটা অরিজিনালি অ্যান্ড এসেনশিয়ালি ট্রেস মানেটা কি সেটা আমি পরবর্তীকালে বলবো। ট্রেসের কনসেপ্ট এখনো দিইনি। দেরিদা ট্রেস বলতে বোঝাতে চাইছেন এই যে মুহূর্তে আমি বললাম দ্য কনসেপ্ট অফ দ্য গড, বা আমি যে মুহূর্তে বললাম দ্য কনসেপ্ট অফ দ্য বিগিনিং বা এন্ডিং, ইট ক্রিয়েটেড অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ ট্রেসিং অফ ভেরিয়াস কনসেপ্টস ইনসাইড ইউর মাইন্ড। ট্রেস মানে ট্রেসিং পেপারকে ভাবো, যার উপরে দাগ ফেলো তোমরা। সো ট্রেস তোমার মনের মধ্যে, আমি বললাম গড, সো ফিল আমাদের সুভাষিসের যে ভিতরে যে কনসেপ্ট অফ গড এবং ফর এক্সাম্পল কিশোরের মধ্যে যে কনসেপ্ট অফ গড ওটা আলাদা। এবার কিশোরের মনের মধ্যে যে কনসেপ্ট অফ গড, এটা একটা এসেনশিয়াল ট্রেস ক্রিয়েট করলো। অর্থাৎ ছোটবেলা থেকে সে যে গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করেছে, এখন যে গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করে, ছোটবেলায় হয়তো বিশ্বাস করতো যে ঈশ্বর সবকিছুই করে দেবে অটোমেটিক্যালি, এখন হয়তো সেটা করে না। হয়তো সে বিশ্বাস করে যে একটা নির্দিষ্ট পরিমাণে লেবারের প্রয়োজন রয়েছে। এই যে চেঞ্জ ইন দ্য কনসেপশন অফ এ স্পিরিট, এইটার কথা ট্রেস হিসেবে বলেছেন। দ্যাট ইজ অলওয়েজ অলরেডি ইন দ্য পজিশন অফ এ সিগনিফায়ার। তার ফলে কি হচ্ছে, সিগনিফায়ার মানে কি একটা মানের দিকে নিয়ে যাচ্ছে। সিগনিফায়ার কি অনেকগুলো মানে ক্রিয়েট করে ন্যাচারালি, কারণ সিগনিফায়ার মানে সাউন্ড ইমেজ। এর ফলে দেরিদা বলছেন যে কোনো ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ারও কিন্তু সিগনিফায়ার হয়ে যেতে পারে। ফলে একটা ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার একটা ট্রেস ক্রিয়েট করছে, কিন্তু সেটা কারো কারো মানুষের মধ্যে ট্রেসটা ডিফারেন্ট এজে, ডিফারেন্ট টাইম টেম্পোরাল পার্সপেক্টিভে ডিফারেন্ট হওয়ার ফলে, এই ডিফারেন্সের ফলে এসেনশিয়ালি এটা সিগনিফায়ার ক্রিয়েট করছে। ইজ অ্যাপারেন্টলি innocent proposition within which metaphysics of logos of presence and consciousness must reflect upon writing as its depth
and its resource. এর ফলে কি হচ্ছে? এর ফলে দেবীদা ভাবছেন, যেটা দেবীদা বলার চেষ্টা করছেন এখানে, যে মেটাফিজিক্স অফ প্রেজেন্স অ্যাপারেন্টলি একটা ইনোসেন্ট প্রপোজিশনের মধ্যে দিয়ে ঘোরে। কি ঘোরে না, লোগস, প্রেজেন্স, কনসিয়াসনেস। মেটাফিজিক্স অফ প্রেজেন্স কিসের উপরে ভিত্তি করে ঘোরে? যে এই সময়টা, এই প্রেজেন্ট সিচুয়েশনটাই হচ্ছে শেষ কথা। আমি যেটা আগের দিন যা বলছিলাম, যেটা অর্পিতা বলেছিল, যে আমি ক্লাসের মধ্যে ক্লাস করছি, তোমরা আমাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর আমি দিলাম, এটাকে লোগোসেন্ট্রিজম বিলিভ করে। অর্থাৎ আমি যদি রাইটিংকে লোগোসেন্ট্রিজম ভয় পাই, ওয়াই? তার কারণ লেখা মানেই মাল্টিপল ইন্টারপ্রিটেশন। আমি যদি লিটারারি থিওরি আমার নোটসটা দিই, তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। কিন্তু এই যে তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন আসছে যে স্যার এটা কি বলছেন, বুঝতে পারছি না, স্যারকেই জিজ্ঞেস করি। ফলে স্যার এখানে একটা ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার হয়ে উঠছেন, অথর একটা ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার। যে লিখেছে, যদি রিডার তাকে জিজ্ঞেস করে যে কি লিখেছো বলো, মানেটা বলে দাও, তাহলে সেই মুহূর্তে অথর একটা ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার, একটা omnipotent অথরিটিতে পরিণত হচ্ছে। দেরিদা এই omnipotent অথরিটিগুলোকে প্রশ্ন করছে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আগের দিন দেখিয়েছিলাম, সেটা দেখালে আরো পরিষ্কার হবে। যে কোনো রিলিজিয়নে আমরা উই অলওয়েজ ভ্যালোরাইজ দ্য ওয়ার্ড অর দ্য প্রেজেন্স অফ দ্য গড, এনি ফর্ম অফ রিলিজিয়ন। এটাই হচ্ছে লোগোসেন্ট্রিজম ইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইস্ট। ফর এক্সাম্পল, শ্রীম কথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত, কথা মুখে বলা, রামকৃষ্ণদেব প্রেজেন্ট রয়েছেন, রামকৃষ্ণদেব কথা বলছেন, টাকা মাটি, মাটি টাকা। কোনো কনফিউশন হলে তুমি রামকৃষ্ণদেবকে প্রশ্ন করছো, রামকৃষ্ণ নিজে উত্তর দিচ্ছে ডায়ালগ ফর্মে। কিন্তু যখনই এটা যদি লেখামৃত হয়ে যায়, তাহলে মুশকিল হবে। কারণ একটা এই মেটাফিজিক্স অফ প্রেজেন্স, কেউ যে আছে সেই কথার পিছনে, সেটা বোঝাচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। Why this kind of fear is actually happening? For example, Bible ঘটছে, Bible শুরু হচ্ছে, in the beginning was the word, পৃথিবী শুরু হচ্ছে শব্দ দিয়ে, and the word was with God and the word was God. ঈশ্বরই হচ্ছে সেই শব্দ, শব্দের পিছনে আছে ঈশ্বর। এই যে and God said there was light and there was light, ভগবান বললো যে আলো হোক, সেখানে আলো এলো। ফলে এই যে কথার মধ্যে একটা প্রেজেন্স রয়েছে, ভয়েসের মধ্যে আমার এই যে গলার স্বর, ল্যারিংস, তার মধ্যে এই যে কনস্ট্যান্টলি কাঁপছে আমার গলা, তার মধ্যে একটা উপস্থিতি আছে, অনুপস্থিতি নেই। যে মুহূর্তে আমার গলার স্বর লেখার স্বরে ট্রান্সফর্ম হবে, রাইটিং এ ট্রান্সফর্ম হবে, সেই মুহূর্তে একটা অ্যাবসেন্স আছে। এবং রাইটিং অলওয়েজ ক্রিয়েটস দিস কাইন্ড অফ অ্যাবসেন্স। ফর এক্সাম্পল, কৃষ্ণ is telling something to Arjuna and that becomes Srimad Bhagavad Gita. যে কোনো রিলিজিয়াস রাইটিং, রিলিজিয়াস টিচিং, any form of grand narrative, any form of transcendental signified depends strongly on the presence, not on the absence. আমি একটা ছবি এঁকে বোঝাবার চেষ্টা করছি why writing is absence. Writing আর এখানে for example speaking. In case of the writing, for example, there are two poles. One is who is reader, and the another pole is of course the writer. Right? Reader and writer. So when the reader is reading a text, for example, the writer is present or not? He is absent, right? যখন একটা লেখা লেখা হচ্ছে, যখন রিডার সেই বইটা পড়ছে, তখন কি রাইটার প্রেজেন্ট রয়েছে? বলো, নেই। শেক্সপিয়ার তোমার সঙ্গে নেই, তোমাকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য শেক্সপিয়ার নেই যে হ্যামলেট যখন সে লিখেছেন সেটা সত্যি তার নিজের সন্তান হ্যামনেট, তিনি সে মারা যাওয়ার পরে হ্যামলেটটা লিখছে কিনা, সেটা বোঝাবার জন্য শেক্সপিয়ার তোমার সঙ্গে নেই বলেই শেক্সপিয়ার, কালিদাস, রবীন্দ্রনাথের মতো রাইটারদেরকে তুমি তোমার নিজের মতো করে ব্যাখ্যা করছো। At the same time, when the writer is writing the text, writer is also writing the text. At that time, is the reader is present? কোন রিডার কি রয়েছে সেখানে নেই, রিডারের কথা মাথায় রেখে লিখছে সেটা অন্য কথা, কিন্তু no reader is there. So writing actually created a kind of absent space. At the time of the reading, the writer is absent. At the time of the writing, the reader is absent. While at the time of the speaking, when I am delivering a lecture or a public talk, the speaker is present and the audience is also present very much at that situation. An audience can at the same time talk about
the confusions inside the text, can resolve various ambiguities, equivocations, and undecidability that are residing inside the text. টেক্সটের মধ্যে যে কঠিন কঠিন শব্দগুলো, যে কঠিন কঠিন বাক্যগুলো, যেটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট করছে, ফেয়ার ইজ ফাউল এন্ড দ্য ফাউল ইজ ফেয়ার, ম্যাকবেথের অ্যাক্ট 1 সিন 1, শেক্সপিয়ার বেঁচে থাকে তুমি বলতে দেই দাদু বলো মানেটা কি, তুমি এখানে সেটা বলতে পারছো না কেন? তার কারণ শেক্সপিয়ার এখানে প্রেজেন্ট নেই। এর ফলেই এখান থেকে যে কনসেপ্ট আসছে, দ্য ডেথ অফ দ্য অথার, অথারের মৃত্যু, যেটা রলা বার্ট পরবর্তীকালে বলছে, দ্য ডেথ অফ দ্য অথার ইজ দ্য করোলারি অফ দ্য বার্থ অফ দ্য রিডার। যে মুহূর্তে অথার মানে কি, অথার মানে অথরিটি, যে অথরিটিকে সিম্বলাইজ করছে, যেটা ইনস্টিটিউশনকে সিম্বলাইজ করছে, যে সবকিছু কন্ট্রোল করে, তার নিয়ন্ত্রণ সে মুহূর্তে সে হারাচ্ছে। অর্থাৎ দ্য ডেথ অফ দ্য অথর অ্যাকচুয়ালি মিনস দ্য বার্থ অফ দ্য রিডার। বার্থ অফ দ্য রিডার মানেই হচ্ছে মাল্টিপল ইন্টারপ্রিটেশন, বহু ব্যাখ্যার জন্ম। এর ফলে স্পিকিংকে চিরকাল গুরুত্ব দিয়ে এসছে ওয়েস্টার্ন ফিলোসফি, নট রাইটিং। স্পিকিং মিনস দ্য ওয়ার্ড, দ্য পিওর ওয়ার্ড, সত্যিকারের বিশুদ্ধ শব্দ, যেটা রামকৃষ্ণের মুখ থেকে নির্গত হচ্ছে, যেটা রামের মুখ থেকে নির্গত হচ্ছে, যেটা নির্গত হচ্ছে বেদব্যাসের মুখ থেকে। বেদব্যাস বলে যাচ্ছে মহাভারত, মহাভারত লিখছে গণেশ। বরঞ্চ আমরা বলতে পারি মহাভারতে এই কন্টামিনেশন মানে অশুদ্ধ বা বিশুদ্ধ হয়ে যাওয়া, কন্টামিনেশন অফ রাইটিং অনেক বেশি হচ্ছে, কারণ অনেকগুলো লেয়ারে মহাভারত ঘটছে। মহাভারত বলছে গণেশকে, গণেশ লিখছে মহাভারত বেদব্যাসের, পরবর্তীকালে জনমেজয় সেটাকে, জনমেজয়ের সর্পযজ্ঞে ওই সম্পায়ন সেটা বলছে, আবার পরবর্তীকালে লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সৌতি সেটা বলছে বিভিন্ন জায়গাতে। ফলে দিস কন্টামিনেশন, একটা রাইটিং, একটা বিশুদ্ধ শব্দ আর বিশুদ্ধ থাকছে না। আমি বললাম দেয়ার ওয়াজ, লেট দেয়ার বি লাইট এন্ড দেয়ার ওয়াজ লাইট, আলো হোক, আলো এলো গোটা পৃথিবী জুড়ে, সেটা আর থাকছে না। যে মুহূর্তে থাকছে না সেটা বিশুদ্ধ হয়ে যাচ্ছে বা অশুদ্ধ হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডেরিডিয়ান ফিলোসফি। পরিষ্কার? দেরিদা এটাকেই লোগোসেন্ট্রিজম বলছেন। দেরিদা এটা কি বলছেন, যেটা সমস্ত যুগে মেটাফিজিশিয়ান ফ্রম রুশো টু দেকার্তে টু হুসেরল, from Plato to others, they always have proceeded in this way, and hence they created a kind of binary system. They always placed good before the evil, the positive before the negative, the pure before the impure, the simple before the complex, the essential before the accidental, the imitated before the imitation. They are essentially creating a kind of binary dichotomy. তারা ক্রিয়েট করছে এই লোগোসেন্ট্রিজমের থ্রু দিয়ে। আমি যখনই বলছি শব্দ বিশুদ্ধ, আমি বলছি লেখা অশুদ্ধ। আমি যখনই বলছি গুড ইজ মাচ মোর ফ্যাসিনেটিং দ্যান দ্য ইভিল, আমি গুডকে রিপ্রেজেন্ট, আমি গুডকে বেশি পরিমাণে প্রেফার করছি, কারণ আমি বেশি ইন্টারপ্রিটেশন, মাল্টিপল ভয়েসকে ভয় পাচ্ছি। এটাই দেরিদার বক্তব্য। বুঝতে পারছো? বলো বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার আমি যাচ্ছি আরেকটা কঠিন কনসেপ্টে, লোগোসেন্ট্রিজমেরই একটা গল্পে, যেটা দেরিদার বিখ্যাত এসে প্লেটোস ফার্মেসিতে দেরিদা বলেছেন, সেটা একটু আমরা আলোচনা করে নিয়ে। হ্যাঁ বলো। স্যার বলছি, আপনি যে ম্যাটেরিয়ালস গুলো দিয়েছেন সেখানে যে লিটারি থিওরি সংক্রান্ত যে এগুলো আছে, মানে কোশ্চেন আনসার গুলো আছে, সেগুলো পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করতে হবে তো, মানে আনসার প্রিপেয়ার করার জন্য? হ্যাঁ মোটামুটি সেগুলো মানে মুখস্থ করলে হবে, কিন্তু যদি বাইরে থেকে কোয়েশ্চেন আসে, মানে বিশেষ করে যদি 2 নম্বর, মানে যদি তোমাদেরকে বসে পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু শুধু মুখস্থ করলে হবে না, কনসেপ্টটা ভালো করে জানতে হবে, কারণ কয়েকটা গুগলি দিতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, মানে বুঝেই বলছেন, আজ কনসেপ্টটা বুঝে নেব, তারপর কনসেপ্ট বুঝে নিয়ে পরপর পড়লে হবে, ঠিক আছে? অসুবিধা হবে না। আমার মেটেরিয়ালের বাইরে যদি কোনো কোয়েশ্চেন পড়ে, তাহলে প্রমোদ নায়ারের বইটা ইউজ করতে পারো, যেটা আমি দিয়েছি, দেখবে প্রমোদ নায়ারের বইটা ভালো, কিন্তু একটু ডিফিকাল্ট। অনেকে ইউজ করছে পিটার ব্যারির বিগিনিং থিওরি, সেটাও একটু দেখতে পারো, মানে জাস্ট মানে দেখার জন্য একবার দেখতে পারো যে বেসিক কনসেপ্টগুলো পরপর আছে। হ্যাঁ, আমি হাবিব পড়তাম, কিন্তু হাবিব তোমরা পড়তে পারবে না, কারণ এম আর হাবিব প্রায় 1200 পাতার বই, তোমরা পড়ে শেষ করতে পারবে না। কিন্তু তোমরা আপাতত মানে আমার লেখাটাই পড়ো, এবং তার সঙ্গে সঙ্গে প্রমোদ নায়ার যদি কেউ দেখতে চাও একটু দেখতে পারো। প্রমোদ নায়ারের বইটা আমি তোমাদেরকে দিয়েছি, দেখো, ভালো বই। দিস ইজ প্রমোদ নায়ার, আমি দেখিয়ে দিই একবার, যদি কেউ মানে আমার লেখার বাইরে পড়তে চাও তাদের জন্য।
আমার লেখাটা তো খুব শর্ট করে লেখা, মাত্র 41 পাতার মধ্যে আমি সাম আপ করার চেষ্টা করেছি, কারণ ওটা আমি আগের বারের জন্য তৈরি করেছিলাম, আগের বারে ওদের হাতে খুব টাইম কম ছিল সেই জন্য। দিস ইজ প্রমোদ নায়ার্স বুক, প্রমোদ কে নায়ার্স Contemporary Literary Theory. It's a very good book. Pramod Nair is currently a teacher in the Hyderabad University. It's a very good book. From structuralism to eco-criticism, 371 পাতার বই এখানে লাগছে মোটামুটি বড়। তুমি এই বেসিক ধরে দেরিদার জায়গাটা একটু পড়ে দিলে তাহলেই হবে। প্রমোদ নায়ের ভালো, বেশ ভালো, কিন্তু একটু ডিফিকাল্ট। আর পিটার ব্যারি ইজ ভেরি গুড। পিটার ব্যারি বিগিনিং থিওরিও ভালো বই, দেখতে পারো, অনেকেই কিনেছে পিটার ব্যারি বিগিনিং থিওরি, খুবই ভালো বই, ইটস এ গুড বুক, সবকিছুই আছে মোরাললেস। আর হাবিবের বইটা একটু ডিফিকাল্ট, কারণ এটা একটু বড় বয়সের জন্য, তোমাদের ছোট বয়সের জন্য নয়। আমরা যখন মাস্টার ডিগ্রিতে পড়তাম তখন এটা প্রায় 849 পাতার বই। ইটস এ হিউজ বুক, এনএআর হাবিবস। কিন্তু যদি কেউ লিটারারি থিওরি এখান থেকে পড়ে তাহলে তাকে আর অন্য কিছু পড়তে হবে না। মডার্ন লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম অ্যান্ড হিস্ট্রি বাই এনএআর হাবিব। সো যাই হোক, আমি ফেরত আসছি আমার পড়াশোনাতে, প্লেটোস ফার্মেসিতে। বেশ, দেরিদা একটা এসে লেখেন, তার নাম হচ্ছে প্লেটোস ফার্মেসি। ইট ওয়াজ পাবলিশড ইন 1969 and Derrida there focuses on Phaedrus. Phaedrus is basically a fictionalized conversation between two historical characters. One is Socrates, another is Phaedrus. তোমরা জানো যে সক্রেটিক ডায়ালগ থেকেই প্লেটোনিক ডায়ালগের জন্ম। প্লেটো ছিল সক্রেটিসের শিষ্য, প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল, তাই তো? টিওটিএলই, এই ট্র্যাডিশন সমানে চলেছে। তো যাই হোক, আগেকার দিনের যেটা হতো সেটা হচ্ছে অ্যাথেনিয়ান সিটি স্টেটের মধ্যে আমাদের প্লেটো এবং তার একজন শিষ্যের মধ্যে একটা কনভারসেশন হয়। সেই কনভারসেশনের মধ্যে তারা একটা মানে বেসিক্যালি দ্য মেরিটস অফ দ্য স্পিচ অ্যান্ড দ্য রাইটিং, এই টপিকটা নিয়ে তারা আলোচনা করতে শুরু করে, যে স্পিচ এবং রাইটিংয়ের কি কি ভালো দিক, কি কি খারাপ দিক, এবং সেইটা নিয়ে একটা আলোচনা হয়। যে আলোচনাতে প্লেটো কয়েকটা কথা বলেন, যে কথার ভিত্তিতে দেরিদা কিছু কনক্লুশনে আসে। তো সেই কনক্লুশনের জায়গাটাই আমরা বলার চেষ্টা করব। যেটা ঘটে সেটা হচ্ছে ফিদ্রাস যে পার্টিকুলার টেক্সটটা, সেখানে একটা গল্প বলা ছিল। কি গল্প? দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য ইনভেনশন অফ দ্য রাইটিং, কেমন করে লেখা তৈরি হলো তাই নিয়ে গল্পটা। সো দে সে that there, ভালো করে গল্পটা শুনবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, because it is not a story, rather it's actually a philosophical doctrine, a complex philosophical structure. স্যার আরেকবার বলুন, আরেকবার স্টার্ট করুন। কি বলছো? আরেকবার স্টার্টটা করুন। আরেকবার স্টার্টটা করবো। এই স্টোরি বেসিক্যালি স্টার্ট করেছি যে এই ইটস আ সক্রেটিক ডায়ালগ, প্লেটোনিক ডায়ালগ, যেখানে দুজন অ্যাথেনিয়ান ইউথ তারা মেরিট অফ দ্য স্পিচ অ্যান্ড দ্য রাইটিং নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, এতটুকু জানলেই তোমার চলবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে দেরিদা যে প্রশ্নটা তুলছেন সেটা হচ্ছে যে এই যে মেরিটস অফ দ্য রাইটিং অ্যান্ড দ্য স্পিচ, এর মাধ্যমে তুমি ওয়েস্টার্ন ফিলোসফির অ্যাটিটিউড অ্যাবাউট রাইটিং, সেইটা নিয়ে তুমি বুঝতে পারবে। এবার এই গল্পটা, দিস পার্টিকুলার কনভারসেশন ইজ অ্যাবাউট দ্য ইনভেনশন অফ দ্য রাইটিং, কেমন করে লেখার জন্ম হলো তাই নিয়ে। এবার সেখান থেকে দেরিদা এই কনক্লুশনে পৌঁছচ্ছেন যে আমাদের চিরকাল থিওলজি, আমাদের ফিলোসফি লেখাকে ভয় পায়, কারণ মাল্টিপল ইন্টারপ্রিটেশনকে ভয় পায়। সেই গল্পটা কি সেটাই এখানে। কারণ এখান থেকে আমি আবার আর একটা কনসেপ্টে যাবো, সেটা হচ্ছে সাপ্লিমেন্টের কনসেপ্ট। সাপ্লিমেন্টের কনসেপ্ট আমি আগের দিন অলরেডি বলেছি। সো সাপ্লিমেন্টের কনসেপ্ট ইজ ভেরি মাচ রিলেটেড উইথ দিস কনসেপ্ট অফ দ্য লোগোসেন্ট্রিজম, এটা মাথায় রেখে। So they say that there dwell at the Naucratis বলে একটা জায়গা ছিল ইজিপ্টে, one of the ancient gods of that country, an inventor god, যার কাজ হচ্ছে আবিষ্কার করা, যে আবিষ্কার করে। কারণ যে কোনো পলিথেইস্টিক রিলিজিয়নের মধ্যে তো অনেক গড থাকে, মাল্টিপল গডস। যেরকম মনোথেইস্টিক রিলিজিয়ন only prefers one god, but polytheistic religion like Hinduism, like for example Egyptian or Greek religion, এরা তো অনেক ধরনের গডে বিশ্বাস করে। তো একটা গড, ছোটখাটো গড, বড় গড নয়, তার নাম হচ্ছে the inventor god. His name was Theut,
Theuth. Theuth is the inventor god. Now Theuth invented numbers and calculation and geometry and astronomy, এতগুলো important subject কিন্তু Theuth আবিষ্কার করেছে, as well as games of the draughts and dice. মানে draughts and dice means destiny basically. এই গেমগুলো কিন্তু Theuth আবিষ্কার করেছেন, যে কখন বন্যা হবে, কখন খরা হবে, কখন নাম্বার, ক্যালকুলেশন, জিওমেট্রি, অ্যাস্ট্রোনমি, এগুলো প্রত্যেকটাই Theuthের আবিষ্কার অ্যাকর্ডিং টু দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ান মিথ। কিন্তু হঠাৎ করে সে আবিষ্কার করলো একটা জিনিস, একটা ট্যাবলেটের মধ্যে লেখা, রাইটিং। Theuth আবিষ্কার করলো লেখা, কেমন করে লিখতে হয়, হায়ারোগ্লিফিক্স এর মধ্যে দিয়ে কিভাবে লেখার এক্সপ্রেশন পসিবল। And that time the great god king of all the Upper Egypt was Thamus. And this is a story about Thamus and Theuth. মনে থাকবে Theuth এবং Thamusের কনভারসেশনের গল্প। Thamus was the great god king, মানে 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 ভগবানদের রাজা। And the Greeks call him Ammon. গ্রিকসরা তাকে অ্যামন বলতো, কারণ অন্য ভাষায় গ্রিকরা তাকে এক্সপ্রেস করতো। So Theuth came to Thamus and exhibited his inventions, saying that they ought to be made known to all the Egyptians. সমস্ত ইজিপশিয়ানদের কাছে সেটাকে পরিচয় করার জন্য রিকোয়েস্ট করে। দেরিতে বলছেন, his inventions will have no value unless the god king approves of them. ইনভেনশন তখনই ইনভেনশন হবে যতক্ষণ না পর্যন্ত সেই ঈশ্বরদের ভগবান বা মানে ভগবানদের ভগবান আর কি সেটাকে রেকগনাইজ করবে। সো বললো এই হচ্ছে আমার আবিষ্কার, তুমি কি বলো? সো Thamus inquired into each one of them, condemning some and praising others. বলে এটা চলবে না, এটা চলবে। It would take too long to go through all of them, but when it came to writing, যখন রাইটিং এর কথা এলো, তখন Theuth Thamusকে বলল, দেখছো ওর মুখটা অনেকটা মানে মানে ইজিপশিয়ান অ্যানিমাল গড, তারা অ্যানিমালদের পুজো করতো, মানুষের মতো মুখ নয়, শিয়াল দেবতা তোমরা বলতে পারো। So this branch of the learning, my lord, will make the Egyptians wiser and improve their memories. বললো এই যে লেখা, এই যে ব্রাঞ্চ অফ লার্নিং, এটা কি করবে? মানুষজনকে অনেক বেশি জ্ঞানী বানাবে, and improve their memories, তারা মেমোরি থেকে আরো ক্ষমতা দেবে, স্মৃতিকে। For I have discovered a pharmacon for memory and wisdom. Pharmacon মানে কি? PHARMAKON. Pharmacon means elixir, ELIXIR. elixir মানে অমৃত, যেটা মেমোরির মেডিসিন হিসেবে কাজ করবে। ফার্মাকোলজি, যেখান থেকে একটা ডিসিপ্লিন বেরিয়েছে, যেটা মেডিসিন, কেমিস্ট্রি, এই বিষয়গুলোকে নিয়ে ডিল করে। সো ফার্মাকন অফ মেমোরি এন্ড উইজডম মানুষকে জ্ঞান দেবে, বুদ্ধি দেবে, চিন্তা ভাবনা দেবে এবং মনে রাখার শক্তি দেবে। কিন্তু মুশকিলটা এখানেই, যেখান থেকে দেরিদা অ্যাম্বিগুইটির কথা বলছেন বা আনডিসাইডেবিলিটির কথা বলছেন। ফার্মাকন একটা গ্রিক শব্দ, which can be translated as magic potion. Other English translation can be recipe, receipt, cure, remedy, বিভিন্ন শব্দ আছে। But at the same time, pharmacon also means cure as well as poison. Pharmacon মানে একই সঙ্গে অমৃত হতে পারে, আবার পয়জন হতে পারে, কারণ pharmacon is a kind of drug, এবং ড্রাগ যে কোনো মানুষের ক্ষেত্রে যেরকম এলিক্সার হতে পারে, সেরকম পয়জন হতে পারে। তুমি যদি প্রত্যেক দিন প্যারাসিটামল খাও, সেটা তোমার ক্ষেত্রে পয়জন হবে। তুমি যদি প্রত্যেক দিন NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ খাও, যেটা যন্ত্রণাকে থামায়, পেন কিলার্স, তাহলে সেটা তোমার জন্য কি? পয়জন। ফলে একটা শব্দেরই দুটো ভিন্ন মানে। এটাই দেরিতে বলছেন, যেটা অ্যাম্বিগুইটিকে, যেটা চিরকাল ভয় পায়, যেটা মাল্টিপল ইন্টারপ্রিটেশনকে মানুষ ভয় পায়। ফার্মাকন, Theuth বললো একভাবে ফার্মাকন টু মেমোরি, কিন্তু Thamus সেটাকে অন্যভাবে মানে করবে, সেটাই আমরা দেখব। সো Theuth offered writing as a pharmacon. Does he mean cure? সে সত্যি কিওর বলতে ফার্মাকনকে বুঝিয়েছে, নাকি সে মানে রেমেডি বলতে বুঝিয়েছে, নাকি পয়জন বলতে বুঝিয়েছে? কিন্তু যে কিং এর রিপ্লাই, কিং গড যখন রিপ্লাই দেবে,
সে কিন্তু সেটাকে পয়জন বলে ইন্টারপ্রেট করবে, বলবে রাইটিং মানুষকে মনে রাখার শক্তি দেয় না, লিখে রাখলে তোমার রাইটিং এর উপরে ডিপেন্ডেন্স বাড়বে, তুমি ভুলে যাবে। ইটস অ্যাকচুয়ালি আ পয়জন টু মেমোরি, নট আ রেমেডি টু মেমোরি। So in Plato's Phaedrus, the Egyptian king of the writing Theut offers King Thamus writing as a remedy, pharmacon that can help memory. Thamus refuses the gift on the grounds that it will only create forgetfulness. লেখা মানুষকে শুধুমাত্র ভুলিয়ে দেবে। এর ফলেই এই যে এতক্ষণ ধরে লোগোসেন্ট্রিজমের কনসেপ্ট বোঝাচ্ছি যে কেন লেখাকে রিলিজিয়ান ভয় পায়, বুঝতে পারছো? ফর হিম it is not a remedy for memory itself but merely a way of reminding. শুধুমাত্র এটা একটা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু এটা অরিজিনাল জিনিস নয়। অরিজিনাল প্রোটিন কি দুধ, অরিজিনাল প্রোটিন কি ফিশ, আর সাপ্লিমেন্ট প্রোটিন পাউডার অন্য কিছু। ফলে সেটা রাইটিং ইজ মিয়ারলি আ সাপ্লিমেন্ট। And Thamus says the discoverer of an art is not the best person to judge its harm or benefit. আমি জাজ করবো, তুমি নয়। You, the father of writing, are so fond of your offspring that you have stated exactly the opposite of what it will do. তুমি আসলে তো বাবা, তুমি তো পিতা, তুমি তো রাইটিংকে জন্ম দিয়েছো। এখানে একটা আয়রনি আছে। এর ফলে রাইটিংটাকে তুমি ন্যাচারালি অ্যাজ এ ফাদার ফিগার তুমি মনে করবে যে ইট উইল ডু গুড। But those who write will stop exercising their memory and become forgetful. They will rely on the external marks of writing instead of their internal capacity to remember things. You have discovered, একই শব্দ ইউজ করলো, pharmacon, এখানে poison, for reminding not for true memory. এটাই বললো হচ্ছে Thamus, who is the god of the Egypt. For wisdom, you offer your students a mere appearance of it, not the reality. তুমি কেবল যেটা প্লেটোনিক কনসেপ্ট, কোনটা অ্যাপিয়ারেন্স কোনটা রিয়েলিটি, তুমি কেবলমাত্র অ্যাপিয়ারেন্সটা দিচ্ছ। যেটা প্লেটো চিরকাল বলে, কোনো কাকই কাক নয়, কেবলমাত্র কাকের ধারণাটা সত্য। They will receive many of the things from you, but without proper instruction, they will seem knowledge when you are quite ignorant, and they will be hard to get along with. They will carry the conceit of wisdom instead of being truly wise. এটার কথাই ফিলোসফি বলে, ধর্ম বলে, যে একজন যদি সত্যিকারের গুরু না হয়, তাহলে সেই গুরুর মুখনিসৃত বাণী যদি তুমি না শোনো, তাহলে তুমি ধর্ম আচরণ করতে পারবে না। এটার বিপক্ষেই দেরিতা বলছেন। দেরিতা বলছেন না, আমি আমার মতো করে মাল্টিপল ইন্টারপ্রিটেশন ক্রিয়েট করব। সেটাই তো আমাদের পৃথিবী শিখিয়েছে, আনডিসাইডেবিলিটি। উইল সেলিব্রেট দিস কাইন্ড অফ মাল্টিপল ইন্টারপ্রিটেশন। একটা ট্রুথ নয়, অনেকগুলো ট্রুথ। সো প্লেটো বলছেন, লাইক পোর্ট্রেট পেন্টিংস, রাইটিং ইজ লাইফলেস। যেরকম আঁকা হয়, আঁকাতে একজনের ছবি যেরকম লাইফলেস, সেরকম ভাবে রাইটিং ইজ লাইফলেস। ইট কান্ট আনসার ব্যাক হোয়েন ইউ আস্ক ইট এ কোয়েশ্চেন। তুমি যদি প্রশ্ন করো, সেটা উত্তর দিতে পারে না। রাইটিং পারে কি? অ্যান্ড রাইটিং ক্যান বি bandied around anywhere among those who understand and those who have no business with it. যে বুঝতে পারে না, সেও সেই রাইটিংটাকে অন্যভাবে ইউজ করবে। তাহলে রাইটিং ইজ নট আ প্রপার ওয়ে অফ নলেজ। ইট ক্যান নট নো হু ইট অট টু স্পিক টু হোয়েন ইটস আনফেয়ারলি অ্যাবিউজড। ইট নিডস ইটস ফাদার। তার বাবাকে দরকার, রাইটিং এর নিজের পিতাকে দরকার। সেটা কি? স্পিচ। Because it's quite incapable of helping or defending itself. Because writing, very important word, mone rakhbe, writing cannot defend itself. Writing নিজেকে ডিফেন্ড করতে পারে না, কারণ রাইটিং এর আনসার ব্যাক করার ক্ষমতা নেই। And Derrida said, famous words, writing is condemned, real memory will decline, true education will be corrupted, false knowledge will replace true wisdom, writing is lifeless, orphaned and helpless. রাইটিংকে অরফ্যান, লাইফলেস হিসেবে কন্ডেম করা হলো। চিরকাল ওয়েস্টার্ন ফিলোসফি এই রাইটিংকে কন্ডেম করেছে, স্পিচকে ভ্যালোরাইজ করেছে। So Thamus, with all the authority of the king of the kings of the gods, returns. It decided writing is a poison. But Theut offered writing as a pharmacon. কিন্তু Thamus বলল না, এটা pharmacon নয়, it's a poison. দুজনে একই শব্দ ব্যবহার করলো, একজন রেমেডি, একজন পয়জন। দেরিতে এখান থেকেই তার কিউটা নিচ্ছেন প্রথমবার। কিসের কিউ? দেরিতে বলছেন
The only speeches that are worthy of serious attention are those that are taught and spoken for the sake of the learning and actually written in the soul. এটা প্লেটো বলেছিলেন, এটা অ্যাকচুয়ালি সোলের মধ্যে লেখা থাকবে। এর ফলেই যে মুহূর্তে এই যে আমি একটা ছবি দিয়েছি বিখ্যাত বই থেকে, এই যে গুড অ্যান্ড দ্য ব্যাড, এই বাইনারি আমি ক্রিয়েট করছি বিটুইন রাইটিং অ্যান্ড দ্য স্পিচ। সো এখান থেকে কিন্তু মানে লোগোসেন্ট্রিজমের জন্ম। ফর এক্সাম্পল আমি একটা কোটেশন এখানে ইউজ করেছি, মাই স্পোকেন ওয়ার্ড সিম ইমিডিয়েটলি, যেটা আমি আগের ক্লাসে বলছিলাম, অর্পিতা বলছিল কেন বলছেন স্যার, my spoken words seem immediately present to my consciousness and my voice becomes their intimate spontaneous medium. তো বলবে স্যার এই যে আপনি বোঝাচ্ছেন বুঝতে পারছি, যে মুহূর্তে আপনার রেকর্ডেড লেকচার দেবেন একটু কঠিন হয়ে যাবে, বুঝতে পারছি না, আমি যে মুহূর্তে লিখে দেবেন আরোই বুঝতে পারবো না। ইন রাইটিং বাই কন্ট্রাস্ট মাই মিনিংস থ্রেটেন টু এসকেপ মাই কন্ট্রোল। লেখা যখন লিখবো আমার মানে আমার হাতের থেকে বেরিয়ে যাবে, কারণ সেটা অনেক ধরনের এক্সপ্লেনেশনের উপর ডিপেন্ড করছে। I commit my thoughts to the impersonal medium of print, and since a printed text has a durable material existence, it can always be circulated, reproduced and cited, used in ways which I did not foresee or intend. শেক্সপিয়ার কোনোদিন ভাবেননি যে হেতমপুরের ছেলেমেয়েরা কোনোদিন শেক্সপিয়ারের নাটক করবে। ফলে যে মুহূর্তে তুমি লিখে দিচ্ছ সেই মুহূর্তে সেটা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে সার্কুলেটেড হতে পারে, বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। এখান থেকেই যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে ডেরিডিয়ান কনসেপ্ট অফ দ্য সাপ্লিমেন্ট। মনে রাখতে হবে, সাপ্লিমেন্ট করতে পারে পরীক্ষায় 5 নম্বরের প্রশ্নে। হোয়াট ইজ সাপ্লিমেন্ট? A supplement is something that allegedly, secondarily comes to serve as an aid to something original or natural. আসল মাছ খেলে শক্তি পাবে, প্রোটিন পাউডার খেলে সাপ্লিমেন্ট। Writing is itself an example of this structure. For as Derrida points out, if supplementarity is a necessarily indefinite process, writing is the supplement par excellence, since it proposes itself as the supplement of the supplement, sign of a sign, taking the place of a speech already significant. Writing কি করছে? পুরো মিনিং সিস্টেমটাকে ডেফার করছে, দেরি করে দিচ্ছে, তো পোস্টপোন করছে। কারণ রাইটিং মানে কি, ব্যাট, ক্যাট, র্যাট, স্যাট, ম্যাট, এই সিস্টেমের মধ্যে ঢুকে যাওয়া। রাইটিং মানে তোমাকে সেই মুহূর্তে তোমাকে লিখে বোঝাতে হচ্ছে যে ইভিল কাকে বলে, মানে গুড বোঝাতে গেলে ইভিল যেটা নয় সেটা গুড, তাহলে একটা বাইনারি সিস্টেম ক্রিয়েট করতে হচ্ছে। সো সাপ্লিমেন্ট ইজ দ্যাট হুইচ ইজ নট সামথিং অরিজিনাল অর ন্যাচারাল। ইট ডেফার্স, ইট পোস্টপন্স মিনিং। কঠিন কনসেপ্ট রুশোর কথা যদি আমরা বলি, রুশো প্রথমবার যেটা বলেন, আসলে দেরিদার লেখার মধ্যে এত ফিলোসফি রয়েছে যে বিভিন্ন ফিলোসফারদের বিভিন্ন সময়ে তিনি অ্যালিউড করেছেন। ফর রুশো দ্য মাদার ইজ আ সাপ্লিমেন্ট টু দ্য মাদার নেচার। এই যে মায়ের কনসেপ্ট, রুশোর মতে মা, এই যে মা একটা শিশুকে লালন পালন করছে, ইটস এ সাপ্লিমেন্ট, ইটস নট ন্যাচারাল। কিসের সাপ্লিমেন্ট? না মাদার নেচার, প্রকৃতি। মানুষ তো প্রকৃতির সন্তান, মানুষ তো সিংহকে মেরে বাঘকে মেরে খেয়েছে, ফলে ম্যান ইজ অ্যাকচুয়ালি নেচার স্টাইল। কিন্তু এই যে নার্চারেন্স বা মাদারিং, রুশো বিশ্বাস করতো মাদারিং এর কোনো প্রয়োজন নেই, ছেলেকে ধরে জঙ্গলে ছেড়ে দাও, ছেলে নিজের মতো করে মানুষ হবে। রুশো সেভাবেই মানুষ হয়েছিল। However, Rousseau considers supplementation to be bad in relation to nature. এই সাপ্লিমেন্টেশন দিলেই সেটা খারাপ হবে, which is nature is inherently good. এর ফলে এই যে একটা বাইনারি ক্রিয়েট করলো রুশো, দেরিদা এই রুশোর এই সাপ্লিমেন্টের কনসেপ্টটা Jean-Jacques Rousseau থেকে এসছে, ROUSSEAU. So Derrida critiques Rousseau's dislike of the supplementation by suggesting that despite Rousseau's reasoning, human experience is inseparable from a logic of the supplementation. Human experience এর মধ্যে supplementation থাকবেই। Our knowledge is essentially supplementary. একটা জিনিসকে আর একটা জিনিস দিয়ে constantly supplement করে যাচ্ছে। Example, আগে কিসে লিখতো মানুষ? তাল পাতাতে লিখতো। এখন কিসে লেখে? এখন পেনে লেখে। আমি এখন আবার রাইটিং প্যাডে লিখছি, গ্রাফিক ট্যাবলেটে। ফলে প্রত্যেক মুহূর্তে লেখার কনসেপ্ট বদলেছে, একটা জিনিস আর একটা জিনিসকে রিপ্লেস করছে। ফলে অরিজিনাল বলে কোনো কনসেপ্ট থাকছে না, এভরিথিং ইজ সাপ্লিমেন্টারি। ল্যাপটপ কিসের সাপ্লিমেন্ট? ডেস্কটপে। ডেস্কটপ ছিল চার্লস ব্যাবেজের মেশিনের সাপ্লিমেন্ট। ফলে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড
ইজ সাপ্লিমেন্টারি। স্মার্টফোন আগে বিরাট বড় ফোন ছিল, সেখান থেকে স্মার্টফোন, প্রত্যেকটাই সাপ্লিমেন্ট করতে করতে এসছে। নলেজ সিস্টেম দেরিতা বলছেন ইজ এসেনশিয়ালি সাপ্লিমেন্টারি ইন নেচার। কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফি বা থিওলজি অরিজিনালকে ধরার চেষ্টা করে, বিশুদ্ধকে ধরার চেষ্টা করে, অশুদ্ধকে নয়। এখানেই মুশকিল। দেরিতা বলছেন এখানেই মূল সমস্যাটা রয়ে গেছে। So in Derrida's hands, একটু আগে যেটা বলছিলাম, ফর ইনস্টেন্স প্লেটোস আর্গুমেন্ট, প্লেটোর যে আর্গুমেন্টটা, ইট রিলাইজ অন দ্য ফাদার অ্যান্ড দ্য সান, ইজিপশিয়ান অ্যান্ড দ্য গ্রিক, অরিজিনাল অ্যান্ড ডেরিভেশন। সো এই যে বাইনারি এটা ক্রিয়েট করছে, এর ফলে কোনটা ঠিক কোনটা ভুল আমরা কি বলতে পারি না। এবার খুব ভালো করে দেখলে এটা বুঝতে পারবে। ইন Derrida's hands, he turns to the original Egyptian myth by the characters of Thoth and the king Ammon. Thoth is actually the sun god of the Ammon. ভালো করে বোঝো, একটু আগে যে গল্পটা পড়লে, সেই গল্পে এ হচ্ছে অ্যাকচুয়ালি বাবা আর এ হচ্ছে ছেলে। তাহলে কি দাঁড়ালো? সেটা হচ্ছে ছেলে তো বাবার সাপ্লিমেন্ট। একদিন ছেলে তো বাবাকে সাপ্লিমেন্ট করতে পারে, একদিন ছেলে তো বাবাকে রিপ্লেস করবে, একদিন তো এও পরবর্তীকালে কিং হবে ইনহেরিটেন্স অনুযায়ী। ফলে বাবা ছেলেকে বলছে, the discoverer of an art is not the best person to judge its harm or benefit. You, the father of writing, are so fond of your offspring that you have stated exactly the opposite of what it will do. তুমি সন্তানকে স্নেহ করছো, সন্তানকে স্নেহ না করে তাকে আনপ্রেজুডিসড ওয়েতে জাজ করতে হবে, যেমন আমি জাজ করছি। কিন্তু যেটা ভুল করছে, কেউ বুঝতে পারছে না, একদিন অ্যামন বা থ্যামাস বুঝতে পারছে না, একদিন থেউ তাকে রিপ্লেস করবে। তার রাজা হওয়ার সময় যাবে, অন্য কেউ রাজা হবে। যেরকম ভাবে একদিন একটা পেন চলে গিয়ে আমরা কেবলমাত্র স্ক্রিনের মধ্যেই লেখালেখি করবো। সো হেন্স এই যে বিখ্যাত ছবি দেখো, এই থেউ তার থ্যামাস প্রায় এক হয়ে গেছে। সো Derrida uses একদিন সান ফাদারকে রিপ্লেস করবে। So Derrida introduces supplement. Thoth is the supplement to Ammon. In fact, the French word supplement means both addition and replacement. আবার এখানে একটা খেলা খেললো, supplement যে ফ্রেঞ্চ যে ওয়ার্ডটা supplement, সেটা মানে আবার দুটোই, অ্যাডিশন হতে পারে আবার রিপ্লেসমেন্ট হতে পারে। So supplement both extends and replaces. As a dietary supplement both adds to the diet and becomes a part of the diet. তুমি যদি ডায়েটারি সাপ্লিমেন্ট নাও, তোমার তো ডায়েটের উপরে অ্যাড করে, আবার তার সঙ্গে সঙ্গে আবার ডায়েটের পার্টও হয়ে যায়। ফলে সাপ্লিমেন্ট ক্রিয়েটস আ ভেরি প্যারাডক্সিক্যাল স্ট্রেঞ্জ লজিক। একদিন সান ফাদারকে রিপ্লেস করবে, দ্যাটস Derrida's কনসেপ্ট অফ দ্য সাপ্লিমেন্ট। এই যে কিং সান বড় হচ্ছে, অ্যান্ড দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। সান পুরো রাজত্ব দখল করলো। ফলে এভাবেই সিস্টেম পাল্টায়, নতুন সিস্টেম আসে। Derrida বলছে এই সাপ্লিমেন্টকে নলেজের মধ্যে রেকগনাইজ করো, না করলে যেভাবে সাপ্লিমেন্ট এবং অরিজিনালিটির মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করেছো, একদিন এরকম ভাবে ওয়েস্টার্ন ফিলোসফি বা থিওলজি এভাবে শেষ হবে। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার, কাদের কাছে পরিষ্কার নয় বলুন, দু একটা নাম শুনি। কারা বলছে? শতাব্দী বলছে যে পরিষ্কার নয়। আচ্ছা, আর কে পরিষ্কার নয়? অর্পিতা পরিষ্কার নয়? আমিও হালকা বুঝতে পারলাম। কথাটা বলতে স্যার 100% ক্লিয়ার কারোর কাছেই না, কিন্তু এগুলো এইভাবেই আমাদেরকে হ্যাবিচুয়েট হতে হবে, কিছু করার নেই। হ্যাঁ স্যার 100% ক্লিয়ার কারোর কাছে হবে না, কারণ ইটস আ ভেরি ডিফিকাল্ট কনসেপ্ট। আমি যখন প্রথমবার পড়েছিলাম আমার কাছেও মানে 10% বা 30% ক্লিয়ার ছিল, মানে বারবার পড়ে দেখে জিনিসগুলোকে বুঝতে হবে, কারণ ইটস আ ভেরি ডিফিকাল্ট কনসেপ্ট। দ্য কনসেপ্ট হ্যাজ ইটস ওন অরিজিন পয়েন্ট। ফলে মানে আমি যদি তোমাদেরকে শুধু বলে দিই যে সাপ্লিমেন্ট মানে অরিজিনালকে যেটা রিপ্লেস করে, তাহলে Derrida তার কি সিগনিফিকেন্স তোমরা বুঝতেই পারবে না যদি তোমাকে পুরো গল্পটা না বলতাম। ইটস আ ডিফিকাল্ট কনসেপ্ট এবং তোমাদেরকে এভাবেই বুঝতে হবে। আমি আরেকবার গল্পটা বলবো, সেটা কথা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি বারবার বলছি যে Derrida পড়তে গেলে যেটা মুশকিল, ইউ ক্যানট ডাইভার্ট ইউর অ্যাটেনশন। তোমাকে সবসময় মানে তোমার মনটা যদি এক মুহূর্ত এদিক থেকে এদিকে হয়, তুমি ছবি। এটি হচ্ছে লিটারারি থিওরির মুশকিল।
সবাইকে বলছি যে আমার অন্যান্য ক্লাস মিস করলে কোনো অসুবিধা নেই, এটা আমি 5th সেমিস্টারে ক্লাস করতে কাউকে জোরও করিনি, কিন্তু 6th সেমিস্টারের ক্ষেত্রে এটা মুশকিল, যদি মাঝখানে আমার দুটো ক্লাস মিস করে যাও তার পরের ক্লাসে এসে তুমি আর কিছুই বুঝতে পারবে না, পুরো হাত থেকে বিষয়টাই বেরিয়ে গেছে, এইটাই হয়েছে মুশকিল। ঠিক আছে, আমি আবার মানে ফেরত আসছি এবং বিষয়টা ছোট্ট করে বলে দিচ্ছি। এখনো দেরিটা শেষ হয়নি, এখনো দেরিটার অনেক কনসেপ্ট কয়েকটা বাকি আছে, এরপরে ইরেজার বাকি আছে, হ্যাঁ, ডিফরমাস বাকি আছে, এবং তারপরে ফাইনালি বলবো টিম্প্যানাম হাইমেন তার কনসেপ্ট ভেরি ডিফিকাল্ট। আর কি রাইটিং এর কনসেপ্ট বাকি আছে বলো? সাপ্লিমেন্ট মানে তো পরিপূরক। সাপ্লিমেন্ট মানে পরিপূরক, অ্যাবসলিউটলি। এই পরিপূরক বা রিপ্লেসমেন্টের কথা এখানে দিদিটা বলছেন। আরেকবার বলে দিই, ফর এক্সাম্পল আমাদের লাইফে আমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ইউজ করি। Supplement of the natural diet is, for example, fish. Fish is a natural diet. For example, omega-3, omega-6, omega-9. These are the fatty acids that are very much important in, I would say, creating our muscles, creating our system of proteins. এবার যে মুহূর্তে আমি সেইগুলোকে ওই omega-6, omega-9, omega-3 এর বড়ি দিয়ে রিপ্লেস করছি, দ্যাট ইজ সাপ্লিমেন্ট, এটা তার পরিপূরক। তো সাপ্লিমেন্ট পরিপূরক মানে কি? রিপ্লেস করছি, তো ওই জিনিসটার পরিপূরক হচ্ছে কিন্তু পুরোপুরি অরিজিনালটা হচ্ছে না, তাকে তো আমি রিপ্লেস করছি, রিপ্লেসমেন্ট। সাপ্লিমেন্ট ইজ at the same time is an addition, at the same time replacement. Rousseau, the philosopher who for the first time talks about this word supplement, তিনি বলেন যে the concept of the mother is a supplement to the mother nature. রুসো নিজে জীবনটা খুব একটা ভালো ছিল না, তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তিনি মাকে খুব ভীষণভাবে ঘৃণা করতেন, মাকে খুব ভীষণভাবে ঘৃণা করতেন, তিনি বিশ্বাস করতেন যে, এক সেকেন্ড দাঁড়াও তো, কোনোভাবে হয়তো এটা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দাঁড়াও, কিন্তু কোনোভাবে হয়তো বুঝছি আমার এটা কাজ করছে না কোনোভাবে। দাঁড়াও তো, দাঁড়াও, এত তার হলে যা হয় আর কি। হ্যাঁ ঠিক আছে, কাজ করছে বেশ। সো ফর এক্সাম্পল, এই যে ন্যাচারাল জিনিসটাকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করছি, এই জিনিসটাই কিন্তু রুশো হেট করছে। কিন্তু দেরিদা বলছেন our knowledge system is essentially based on this kind of supplementarity. এই সাপ্লিমেন্টারিটির উপর বেস করে আমাদের নলেজ সিস্টেম ক্রিয়েট হয়। ফর এক্সাম্পল, এখন মাদারকে রিপ্লেস করছে ক্রেশ, এই যে চাইল্ড কেয়ার সিস্টেম এবং এডুকেশন, একটা মায়ের সময় নেই একটা শিশুকে দেখা, তাকে ক্রেশে দিকে চলে গেছে, বা তার ইম্প্যাক্ট ব্যাড বা গুড অন্য কিছু হতে পারে। কিন্তু দেরিদা বলছেন যে নলেজ সিস্টেম ইজ এসেনশিয়ালি সাপ্লিমেন্টারি ইন নেচার। এর আগের যে গল্পটা আমি বলেছি থেউথ এবং থ্যামাসের, সেখানে আমি অ্যাকচুয়ালি এটা জানতে পারলাম থেউথ ইজ অ্যাকচুয়ালি দ্য সান অফ দ্য থ্যামাস, তার নিজের ছেলে, কিন্তু ছেলে হওয়া সত্ত্বেও সে তার আবিষ্কারটাকে রিজেক্ট করছে, তার যে অপত্য স্নেহ তাকে রিজেক্ট। দেখতে পাচ্ছ, দিস ইজ থেউথ, দিস ইজ থ্যামাস দ্য গ্রেট অ্যামন কিং, দিস ইজ থেউথ। একদিন রিপ্লেস করছে রাজাকে। এর ফলে কি, যে কোনো নলেজ সিস্টেম আরেকটাকে রিপ্লেস করে। সান কিং, কিং সান, কিং অ্যান্ড দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য সান। সান রাজত্ব নিল। এর ফলে এই যে মুহূর্তে ট্যাবলেট পেনকে রিপ্লেস করছে, একটা সময় গিয়ে ট্যাবলেটকে হয়তো অন্য কিছু রিপ্লেস করবে, এটাকে রিকগনাইজ করে দেরিদা বলছেন কোনো কিছু বিশুদ্ধ, কোনো কিছু শ্রেষ্ঠ, সেটাকে ধরে নিয়ে বসে থাকলে চলবে না। যেটা থিওলজি বা ফিলোসফি এই সবসময় বিশুদ্ধতার কথা বলে, সেটাকে ধরে নিয়ে এগোয়, তার এগেনস্টে দেরিদা এই কথাগুলো বলছে। তার বিপক্ষে দাঁড়িয়ে দেরিদা এই ফিলোসফিক্যাল সিস্টেমকে প্রশ্ন তুলছেন। বুঝতে পেরেছো? বলো। বেশ, এরপরে আমি যেটা বললাম সেটা
তারপরে লেকচারটার ওই পার্টিকুলার অংশটা আরেকবার শুনে নেবে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। ডেরিডার একটা বিখ্যাত এসে ছিল আফটার ওয়ার্ড, যেটা লিমিটেড ইনকর্পোরেশনে পাবলিশ হয়েছে, সেখানে তিনি এই কথাটা উনি বলছেন the enterprise of returning strategically ideally to an origin or to a priority thought to be simple, intact, normal, pure, standard, self-identical, in order then to think in terms of the derivation, complication, deterioration, accident, etc. ভালো করে বলে কি বলছেন তিনি? বলছেন এই যে টেন্ডেন্সি অফ রিটার্নিং ইনটু অ্যান অরিজিনারি থট, একটা বিশুদ্ধ চিন্তার পেছনে, তার পিছনে কি রয়েছে সেটা জানতে যাওয়ার মধ্যে কি রয়েছে, একটা টেন্ডেন্সি আছে, যে টেন্ডেন্সিটা কি নরমাল, পিওর, ইনট্যাক্ট, সিম্পল, এটাকে খোঁজার চেষ্টা করে। তোমরা খুব ভালো করে সেটা বুঝতে পারবে, কারণ প্রত্যেক দিনের জীবনে যখন একজন পাত্রী খোঁজে, একটা আমি কনভেনশনাল ম্যারেজ সিস্টেমে বলছি, যখন পাত্রীকে খোঁজে আর কি, পাত্রের পরিবার কি খোঁজে, যে সে ভার্জিন কিনা, সে নর্মাল কিনা, অ্যাবনর্মাল নয় তো, পাগল নয় তো, পিওর কিনা, বিশুদ্ধ রয়েছে কিনা, পিউরিটি, ভার্জিনিটি, ইনট্যাক্ট, তার ভার্জিনিটি ইনট্যাক্ট রয়েছে কিনা, সে সিম্পল কিনা, কমপ্লেক্স নয় তো। ফলে আমাদের যে প্রত্যেক দিনের যে কোয়েস্ট অফ লাইফ, তার মধ্যে কিন্তু সিম্পলিসিটি, নর্মালিটি, পিওরিটি, এগুলোর পেছনে কিন্তু আমরা সবসময় প্রায়োরিটি দিই, এগুলোকে খোঁজার চেষ্টা করি। স্ট্যান্ডার্ড, সেলফ আইডেন্টিফাইড স্ট্যান্ডার্ড কিনা, নন স্ট্যান্ডার্ড নয় তো। লোকে এই ফ্রিজটা কেনে তো, অন্য ফ্রিজ নয় তো, মানে এই ফ্রিজটা কিনে আবার ঠকে যাবো না তো। সো সেটা আমাদের যে কোনো জীবনের যে কোনো প্রশ্নের কারণেই হোক বা অন্য যে কোনো জায়গাতে, আমরা কোনোদিন উই ডু নট থিঙ্ক ইন টার্মস অফ ডেরিভেশন, কমপ্লিকেশন অ্যান্ড ডিটোরিয়েশন অ্যান্ড অ্যাক্সিডেন্ট। যে মুহূর্তে আমরা সিম্পল, নর্মাল, পিওর এগুলোর খোঁজ করছি, সেই মুহূর্তে আমরা সামথিং ডিরাইভ, সাপ্লিমেন্ট, কমপ্লিকেশন, ডিটোরিয়েট করে, যেটা খানিকটা মানে অশুদ্ধ হয়ে গেছে, ডিটোরিয়েট করে গেছে, তার পেছনে যাচ্ছি না। এই যে তার পেছনে যাচ্ছি না, এটাই দেরিদা বলছেন দ্য মেটাফিজিক্স অফ প্রেজেন্স। এই প্রবলেমটার মানে দেরিদা বলছেন এর ফলে উই হ্যাভ অলওয়েজ কনসিভড গুড বিফোর দ্য ইভিল। এর ফলে আমরা সবসময় গুডকে বেশি প্রেফারেন্স দিচ্ছি ইভিলের থেকে। আমরা সবসময় বলেছি এটা ভালো এটার থেকে, আমরা হোয়াইটকে প্রেফারেন্স দিচ্ছি ব্ল্যাকের থেকে। এর ফলে আমাদের রেসিজম ক্রিয়েটেড হয়েছে। আমরা অলওয়েজ প্রেফার্ড সিম্পল বিফোর দ্য কমপ্লেক্স, the pure before the impure. There lies the problem. এবং এটাকেই দেরিদা বলছেন the metaphysical gesture. এটাই দেরিদা বলছেন the metaphysical gesture. So Derrida's philosophy is chiefly concerned with metaphysics. Although he does not define it rigorously, it takes it to be the science of the presence. এটাকেই দেরিদা বলছেন presence is science. আর presence মানে কি? The history of the metaphysics. দেরিদা বিখ্যাত বই, বিখ্যাত এসে আমাদের মাস্টার ডিগ্রিতে ছিল 19 পাতার এসে। এই 19 পাতার এসেটাকে আমাকে পড়তে ছিল 190 বার, তবে আমি মানেটা বুঝতে পেরেছিলাম। এই 190 বার পড়ে তবে এই শব্দটার আমি ধরতে পেরেছিলাম। বিখ্যাত লাইন, অবশ্যই পড়া উচিত। The history of the metaphysics, like the history of the West, is the history of the metaphors and the metonymies. Metaphor মানে কি? Metaphor মানে বলো, বলা উচিত মেটাফর মানে কি? স্যার কি বলে মানে ছোট অপোজিট তুলনা করা। যখন আমি absolutely, for example, red as a rose is sea, তাকে আমি গোলাপের সঙ্গে তুলনা করছি। রূপক ঠিক নয়, রূপক হচ্ছে অ্যালিগরি, মেটাফর ঠিক রূপক নয়। So metaphor is a kind of বড় ইয়ে ক্ষেত্রে মানে বলো মানে সিমিলিজম ছোট ছোট বিষয়গুলোর সাথে ডিল করছে করে, মেটাফর এক্সাক্ট তুলনা করে না। ফর এক্সাম্পল, camel is the desert of the sheep, sorry, camel is the sheep of the desert, কিন্তু sheepের সঙ্গে তো ক্যামেলের কোনো এক্সাক্ট মিল নেই। তা সত্ত্বেও ক্যামেলকে sheep of the desert এর সঙ্গে তুলনা করা হচ্ছে। কেন? কারণ ক্যামেলও একমাত্র বাহন মরুভূমিতে, আর শিপও একমাত্র বাহন তখন ছিল অ্যাটলিস্ট সমুদ্রে। ফলে হিস্ট্রি অফ দ্য ওয়েস্টার্ন মেটাফিজিক্স ইজ দ্য হিস্ট্রি অফ দ্য মেটাফর এন্ড দ্য মেটোনিমি। রিপ্লেস করে, একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে রিপ্লেস করার চেষ্টা করে। in its matrix, if you will pardon me for demonstrating so little and
for being so elliptical in order to bring the more quickly to my principal theme. এটা দিদা বলছেন যে তুমি আমাকে ক্ষমা করো, রিডারদের বলছে যে আমি এতটা ঘুরিয়ে বলার জন্য, তার জন্য কোনোদিনই কোন রিডার দিদাকে ক্ষমা করবেন না, কারণ এত ঘুরিয়ে বলেছেন। So it is the determination of being as presence in all the senses of this word, being as presence. যেটা কথা বারবার বলছি, আমার আমিত্বকে আমি প্রেজেন্স হিসেবে দেখাচ্ছি, উপস্থিত সব সময়। অ্যাবসেন্স কে ভয় পায় ওয়েস্টার্ন ফিলোসফি। It would be possible to show that all the names related to the fundamentals or the principles or the center have always designated the constant of a presence. যেগুলো সেন্টারের কথা বলেছে সব করে একটা প্রেজেন্সের কথা বলেছে। এইডস, আর্কেই, টেলস, টেলস মানে এন্ড, আর্কি মানে বিগিনিং, এইডস মানে বিইং, এগুলো প্রত্যেকটা গ্রিক শব্দ। এনার্জিয়া, অস্ট্রিয়া, অস্ট্রিয়া মানে বিইং। অ্যাথলেথিয়া মানে the transcendental God, transcendentality, consciousness or conscience, God, man and so forth. এই যে ফিলোসফিগুলো এগুলো প্রত্যেকটা মানুষ ক্রিয়েট করেছে। বিগিনিং, এন্ড, কনসিয়াসনেস, চেতনা, কনসিয়েন্স, বিবেক, গড, ম্যান, এগুলো প্রত্যেকটা গ্র্যান্ড ন্যারেটিভ। এবং এই গ্র্যান্ড ন্যারেটিভ গুলো, এই ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইড গুলো ক্রিয়েট করেছে কেন? যাতে অন্যান্য সমস্ত ছোটখাটো মাইক্রো ন্যারেটিভ গুলোকে চাপা দেওয়া যায়। দেরিদা এটা কি বলেছেন যে এটাই হচ্ছে মেটাফিজিক্স অফ দ্য প্রেজেন্স। মেটাফিজিক্স ক্রিয়েটস অ্যান আনঅ্যাসেলেবল ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনকে ভাঙা যায় না, গুঁড়িয়ে ফেলা যায় না। এই যে ট্রুথ, মেটাফিজিক্সের ট্রুথের কথা বলে, যে ট্রুথটাকে তোমরা সারা জীবন ওই অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে খুঁজে চলেছো, কোথায় গিয়ে যে পৌঁছবে তোমরা জানো না, আদৌ পৌঁছতে পারবে কিনা সেটাও তোমরা জানো না। So metaphysics in its search for the foundation is logocentric. মেটাফিজিক্স সবসময় শব্দের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে, বিশুদ্ধতার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। So logos means logic, reason, the word of the God. এই ট্রুথ কে মেটাফিজিক্স চিরকাল খুঁজে চলেছে। আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। দেরিদা বলছেন philosophy is first and foremost writing, therefore it depends crucially on the styles and the forms of its language, features of the speech metaphors, and even layout on the page, just as literatures do. এই দেরিদাকে আমি জোকারের মতো দেখতে আমি করেছি, হয়তো দেরিদা জোকারের মতো একটা ব্যাটম্যানকে আক্রমণ করার চেষ্টা করছে। ব্যাটম্যান is the philosophy itself, and Joker is actually trying to kill through its various instruments, যেটা দিয়ে সে এই ফিলোসফির আনঅ্যাসেলেবল ফাউন্ডেশনকে ভাঙার চেষ্টা করছে। এখান থেকেই যে কনসেপ্টটা আসছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ডিফানস, ব্রিকোলাজ অ্যান্ড ইরেজার। ডিফানস, এই উচ্চারণটা কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড। ডিফানস, ডিফারেন্স মানে কি? ডিফারেন্সের মধ্যে দুটো শব্দ আছে। কোন দুটো শব্দ? একটা হচ্ছে ডিফারেন্স, একটা হচ্ছে ডেফারেন্স বা ডেফারর। ডেফার মানে কি? ডিএফইআর, সরি একটা এফ। ডেফার মানে কি? একটু বলেছিলাম, দেরি করা, পোস্টপোন করা। সো ডিফারেন্সের মধ্যে দুটোই রয়েছে। Language is a system of difference, at the same time it differs. So Derrida basically combines two French words, to differ and to differ, to coin the word difference, which is his name for the only meaning and language can have. Derridaর মতে ল্যাঙ্গুয়েজের কোনোদিনই ল্যাঙ্গুয়েজ একটা নির্দিষ্ট মানে তৈরি করতে পারে না। Language has two characteristics. One, the play of the signifiers continually differs. প্রত্যেকটা যে play of the signifier মানেকে postpone করে, defer করে। And two, the meaning it seems to have is the result of the differences by which we distinguish one signifier from another. যেটা আমি বলছিলাম, bat, rat, sat, cat, mat. এরপরে ন্যাচারালি যে মুহূর্তে ব্যাট কে বলছি, ব্যাট কি সেটা বলতে গেলে আমাকে ক্যাট, ম্যাট, স্যাট, র্যাট এইগুলোর কথা বলতে হচ্ছে। যে মুহূর্তে বলছি যে মিডল ক্লাস বলতে গেলে আমাকে হাই ক্লাস এবং লো ক্লাসের ডেফিনিশন দিতে হবে, তাহলে আমি গিয়ে মিডল ক্লাসটাকে ডিফাইন করতে পারবো। ফলে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ডিপেন্ডস অন দিস সিস্টেম অফ দ্য ডিফারেন্স। মনে থাকবে, ডিফারেন্স 5 নম্বরের প্রশ্নে পড়তে পারে। আমার স্টাডি মেটেরিয়ালে ডিফারেন্সের এক্সাক্ট ডেফিনিশনটা আমি দিয়ে দিয়েছি। ডিফারেন্স plays on the fact that different in French means both to differ and to differ. So Saussure stated that a sign is made meaningful by its location in a system of differences. Saussure বলেছিল
Derrida took this a step further by saying that the meaning if also always differed, meaning is always differed, মানে বলে কিছু হয় না, that is it is both absent and present, সব সময় প্রেজেন্ট আবার সব সময় অ্যাবসেন্ট। যেটা তুমি রাইটিং এর মধ্যে দেখছো, রাইটিং এর মধ্যে আমি নেই কিন্তু আমার রাইটিং আছে, অলওয়েজ প্রেজেন্ট, আমি আছি আবার আমি নেই। An example I have found of this is that if you look through the dictionary for the word later, যদি তুমি later শব্দটার মানে ডিকশনারিতে দেখো, you get 5 meanings, 5টা মানে পাবে। You pick one of these such as message, you then get more meanings. So the meaning has been differed because the meaning leads you to other meanings. একটা মানে তোমাকে আরো 10টার মানে দিকে নিয়ে যাচ্ছে। There can be no ultimate meaning as it is constantly being differed. প্রত্যেক মুহূর্তে ডিফারেন্স হয়ে চলেছে, ডিফারেন্স এবং ডিফারেন্স। এখান থেকেই দেরিদার যে কনসেপ্ট আসছে সেটা হচ্ছে ইরেজার, এ লিখে কেটে দেওয়া। দেখবে এখনো ইউজ হয় অনেক ক্ষেত্রে। ইরেজার মিন্স ডিলিশন বাই অ্যাক্ট অফ এক্সপান্ডিং অর ইরেজিং, আ কারেকশন মেড বাই ইরেজিং। কিন্তু যে মুহূর্তে আমি ইরেজ করলাম, আমি তো পুরো কাটছি না, আমি তো একটা দাগ দিয়ে পুরোটাকে হিজিবিজি করে কাটছি না। এর ফলে এর যে ট্রেসটা অর্থাৎ এর যে সিগনিফিকেন্স বা তাৎপর্যটা সেটা আমার মনের মধ্যে থেকে যাচ্ছে। ধরো বিইং বলে লিখে অনেকবার কেটে দিয়েছেন, বিইং লিখে কেটেছেন, গড বলে কেটেছেন, মানেটা কি? Since the word is inaccurate, it is crossed out, but since it is necessary, it is left legible. যেহেতু দরকার, এই ওয়ার্ডটার প্রয়োজন কেন? কারণ নন বিইং কে বোঝানোর জন্য বিইং কে বোঝানোর প্রয়োজন আছে, nihilism কে বোঝানোর প্রয়োজন আছে বলে গড কে বোঝানোর প্রয়োজন আছে। So since it is necessary, it is left legible. দেরিদা বলছেন আমাদের লাইফটা হচ্ছে কনসেপ্ট অফ দ্য ইরেজার, আমরা লিখে কেটে দিই, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি এ সিস্টেম অফ দ্য ডিফারেন্সেস। ল্যাঙ্গুয়েজ একটা ট্রেস ক্রিয়েট করে যায় তোমার মনের মধ্যে, যে ছোটবেলাকার কনসেপ্ট অফ দ্য গড এখন পাল্টেছে, কিন্তু ছোটবেলাকার কনসেপ্ট অফ দ্য গড হয়তো কোথাও রয়ে গেছে। সো দেরিদা বলছেন আমার কাজ হচ্ছে to destabilize binarism and displace the opposition itself. I need something that works differently. এই যে এতগুলো বড় বড় ওয়েস্টার্ন ফিলোসফি সিস্টেমকে আমি ধ্বংস করছি, আমি নাড়িয়ে দিচ্ছি, তার জন্য আমার এমন কিছু একটা তাস চাই যেটা অন্যরকম ভাবে কাজ করবে, একটা অন্য রকমের তাস যেটা বিইং এবং নন বিইং এর মাঝামাঝি কাজ করবে, এবং সেগুলোই হচ্ছে দেরিদার এই বিভিন্ন তাস। ফার্মাকন throughout his entire career to mark the undecidable of all the oppositions, working across all the texts in the Western culture, Derrida creates and marks each word. অনেক শব্দ ক্রিয়েট করেছেন। ফার্মাকন একটুকে দেখলে, ফার্মাকন মানে কি? neither remedy nor poison. পয়জন হতে পারে, রেমেডি হতে পারে, ওটা নাও হতে পারে। For example, hymen is specifically a biological organ that is present in women. It actually sometimes marks as the mark of virginity. অনেক ক্ষেত্রে অনেক ভার্জিন উইমেনেরও হাইমেন থাকে না কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে গিয়ে, স্পোর্টস এর অ্যাক্টিভিটি করতে গিয়ে। সো হাইমেন মিন্স নাইদার কনজিউমেশন নর ভার্জিনিটি। হাইমেন মানে কনজিউমেশন হতে পারে, ভার্জিনিটি না হতে পারে, ভার্জিনিটি হতে পারে, কনজিউমেশন হতেও পারে। টিম্প্যান আমাদের কানের কাছে ছোট্ট পর্দা থাকে, সেটা কোথায় আছে, ইনসাইড না আউটসাইড বোঝা যায় না, টিম্প্যানিক মেমব্রেন। Hymen is the thin piece of the mucosal tissue that surrounds or partially covers the external vaginal opening. ফলে তার ভার্জিনিটি আছে কি নেই তুমি বলতে পারবে না। দেরিদা বলছেন যে এই ওয়ার্ডগুলো দিয়ে অ্যাটাক করছেন, ওয়েস্টার্ন ফিলোসফিকে আক্রমণ করছেন। সাদা পাতা আক্রমণ করো, তীর যত কাঠে ধনুকে, শক্তিগত আমাদের কবিতা করে বলছেন যে এই আনডিসাইডেবিলিটি বা ইনডিটারমিনেসিকে রেসপেক্ট করো, তাকে শ্রদ্ধা করো, কখনো পিওরিটি বা বিশুদ্ধতা বা এটা ঠিক এটা ভুল এর পিছনে দিও না। This is the tympanic membrane. It is resides generally in the eardrum. It's a thin layer of tissue in the human ear that receives sound vibrations from the outer ear and transmits them to the auditory ossicles. তিনটে যে হাড় রয়েছে, ছোট্ট হাড় ম্যালিয়াস, ইনকাস আর স্ট্যাপাস, এই তিনটে হাড়ে সাউন্ড সিস্টেম নিয়ে যায় এই tympanic membrane কক্লিয়ার মধ্যে। এটা ভিতরে না বাইরে তুমি বলতে পারবে না। দেরিদা সারা জীবনে এই ওয়ার্ডগুলোকে ক্রিয়েট করেছে, ফার্মাকন, হাইমেন, টিম্প্যান, in order to suggest the undecidability and the indeterminacy. দেরিদা এটা কি বলছেন?
archy writing. What is archy writing? Derrida argues that signification broadly concept always refers to other signs. যে কোনো signification অন্য sign কে refer করে, and hence আমরা বলতে পারবো না যে এটা writing, এটাই writing বলতে পারবো না। writing এর অনেক concept। archy মানে কি? that which is originated, original writing, origin বলে আমরা বলতে পারবো না। so writing is not a sign of sign except if one says if it of all signs which would be more profoundly true. so this is not writing narrowly concept. দিদা বলছেন writing বলে কিছু হয় না, আমরা যেটা করছি it is always archy writing মানে কি? which refers to the originary breach. প্রথমবার যে ব্রিজটা হয়েছে কিসের সঙ্গে? শব্দের সঙ্গে রাইটিং এর যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজটাকে আমরা প্রত্যেক মুহূর্তে, ব্রিজ মানে তফাৎ, BREACH, সেই ব্রিজটাকে আমরা প্রত্যেক মুহূর্তে বাড়িয়ে চলেছি, আরো বাড়াবো, বাড়িয়ে চলবো। দিদিদা বলছেন এভাবেই বাড়িয়ে চলাটাই তোমাদের কাজ। এখান থেকেই যে কনসেপ্টটা আসছে একই রিলেটেড, খানিকটা একটুকে বলেছি আবার বলছি, দ্যাট ইজ ট্রেস। ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বরের প্রশ্নে ট্রেস আসতে পারে। হোয়াট ইজ ট্রেস? Derrida's argument is that in examining a binary opposition, deconstruction manages to expose a trace. deconstruction কি করে? deconstruction যেহেতু একটা স্ট্রাকচারকে ভাঙে, সে একটা ট্রেসকে বার করে, কারণ এই অপোজিশনের মধ্যে একটা ট্রেস থেকে যায়। ট্রেস ইজ আ রাপচার উইদিন মেটাফিজিক্স। এই যে আমি এতক্ষণ মেটাফিজিক্সের বিরুদ্ধে কথা বলছি, আমি একটা রাপচার ক্রিয়েট করছি, তো ভাঙছি তো মেটাফিজিক্সকে, ভেঙে একটা প্যাটার্ন অফ ইনকংগুইটি where the metaphysical rubs up against the non-metaphysical, এমন একটা অদ্ভুত জায়গা আমি বার করছি যেখানে মেটাফিজিক্যাল এবং নন মেটাফিজিক্যাল একে অপরে একটা সঙ্গে এনকাউন্টার করছে, সেইটাকে তিনি ট্রেস বলছেন। ট্রেসের এক্সাম্পল দিলে, ট্রেস অ্যাকচুয়ালি ডাজ নট অ্যাপিয়ার অ্যাজ সাচ, বাট দ্য লজিক অফ ইটস পাথ ইন এ টেক্সট ক্যান বি মাইন্ড বাই ডিকনস্ট্রাকটিভ ইন্টারভেনশন। ট্রেসকে চোখে দেখা যায় না, কিন্তু ট্রেসকে বার করতে হয়। আমি একটা এক্সাম্পল অফ দ্য ট্রেস দিচ্ছি। ফর এক্সাম্পল, জাপানে যে হিন্দু গড জোম ইজ দ্য হিন্দু গড, জাপানে সেটা ইয়ামা হয়ে গেছে, আর এম্মা ইন জাপানিজ, এটা এখনো কিয়োটোতে আছে। এবার জাপানিজ কালচারে হিন্দু গড অফ ডেথ জোম কিন্তু ওখানে ইজ দ্য পাওয়ারফুল গড অফ লাইফ। পাল্টে গেছে, কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে চলে গেছে। বুঝতে পারছো? একটা কালচার থেকে আরেকটা কালচারে ট্রাভেল করছে, তাকে ট্রেস বলে। ফর এক্সাম্পল, দিস ইজ সরস্বতী। আমাদের সরস্বতী জাপানিজ কালচারে 8 আর্ম সরস্বতী, 8টা তার হাত রয়েছে। ইন দ্য 7th and the 8th century Japan adopted the 8 arm সরস্বতী, কিন্তু ওখানে সরস্বতী is not the goddess of the learning, she is the goddess of the warfare, she is the defender of the nation। সে কিন্তু এই রথ, তারপরে শঙ্খ চক্র দিয়ে আক্রমণ করে মানুষকে। তাহলে বুঝতে পারছো, ট্রেস একটা কালচার থেকে আরেকটা কালচারে যখনই যায় তখন বদলে যায়। এই তলাতে আমি দেখাচ্ছি যে বেনজি টিয়াটেন হিন্দু ইকুইভ্যালেন্ট সরস্বতী, এন্ড কাংজিটেন গণেশ, এবং বিশামন্টেন কুবের জাপানিজ কালচারে অন্যভাবে গেছে, অন্যভাবে রিপ্রেজেন্টেড হয়েছে। ফলে ট্রেস কি করে? ট্রেস একটা জায়গা থেকে আর একটা জায়গাতে ট্রাভেল করে, অন্য রকম ভাবে ট্রাভেল করে। ফর এক্সাম্পল, this মানে এই এক্সাম্পলটা নাও, the sound don't mean anything in themselves, but we can tell the differences between them. For example, peg বলতে মানে বেসিক্যালি যেটা দিয়ে একটা অ্যালকোহলের বোতলের ঢাকনা খুলে, পেন অ্যান্ড প্যান, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ই এর যে সাউন্ড তা আলাদা, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সিস্টেমে আলাদা। এই সিস্টেম অফ ডিফারেন্সের মধ্যে দাঁড়িয়ে যখন কোনো একটা জিনিস একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে গিয়ে অন্য আকার ধারণ করে, তাকে ট্রেস বলে। তার এমন একটা আনডিসাইডেবল পয়েন্টে চলে যায় যে তার অরিজিন বিটুইন প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স ডিটারমাইন করতে পারবে না। এখানে জোম কিসের দেবতা তুমি বুঝতে পারবে না, এখানে সরস্বতী কিসের দেবী, ডিফেন্ডার অফ দ্য নেশন অর লার্নিং তুমি ধরতে পারবে না। একটা কালচার থেকে আরেকটা কালচারাল সিস্টেম, একটা সায়েন্স সিস্টেম থেকে আরেকটা সায়েন্স সিস্টেমে ট্রাভেল করছে, করে তার মানেটাকে সম্পূর্ণরূপে বদলে ফেলছে। দেখি বিখ্যাত উক্তি ট্রেস নিয়ে, the trace I leave to me means at once my death, আমি ট্রেস বলতে বুঝি আমার মৃত্যু, to come or already come, and the hope that it will survive me, হয়তো আমার মৃত্যু আমাকে সার্ভাইভ করবে, অর্থাৎ আমার জীবন হয়তো মৃত্যুর পরে থাকবে।
It is not an ambition of immortality. এটা কিন্তু immortality ambition নয়, এটা শেক্সপিয়ার বলছেন। It is fundamental. I leave here a bit of paper, আমি একটা পাতা লিখে গেলাম, I leave, I die, আমি মরলাম। It is impossible to exit this structure. যে পাতাগুলো আমি রেখে গেলাম, এটাকে সম্পূর্ণরূপে কেটে বেরোনো যাবে না, এর স্ট্রাকচার রয়ে যাবে, এটাই হচ্ছে ট্রেস। এটার কথা একটু আগে ইরেজারে বললাম, এটাকে সম্পূর্ণরূপে তুমি ধ্বংস করে ফেলতে পারবে না। ফলে তোমার মনের মধ্যে যে কনসেপ্ট অফ গড ক্লাস 7 এ ছিল, এখনো সেটা সার্ভাইভ করবে। এভরি টাইম আই লেট সামথিং গো, আই লিভ মাই ডে ইন রাইটিং। বিখ্যাত উক্তি, প্রত্যেক মুহূর্তে আমি যখন কোনো কিছু ছেড়ে দিই, আমি আমার মৃত্যু আমার লেখার মাধ্যমে সেলিব্রেট করি। মানে কি, আমি একটা লেখা আর একটা লেখা লিখছি, যে মুহূর্তে একটা লেখা লিখছি আর একটা লেখা থেকে তাকে ডিনাই করছি। সো আমার লেখার মধ্যে দিয়ে আমি আর একটা লেখার মৃত্যুকে সেলিব্রেট করছি। আই লিভ মাই ডেথ ইন রাইটিং। আমি আমার মৃত্যুকে লেখার মধ্যে দিয়ে সেলিব্রেট করছি, লেখা মৃত্যুকে সেলিব্রেট করে। সো দিস আর সাম অফ দ্য বুকস অফ দেরিদা। আমি আর কমপ্লেক্স করছি না, আমি ইটারনিটি কনসেপ্টে যাচ্ছি না, আশা করছি এটা পরীক্ষায় পড়বে না। বুকস বাই দেরিদা অফ গ্রামাটোলজি লিখেছেন, সারা জীবনে প্রায় 40টার বেশি বই লিখেছেন এবং মানুষকে পাগল করে দিয়েছেন। The postcard, it's one of the difficult books, I think, মানে one of the greatest and one of the difficult, from Socrates to Plato to Freud and beyond. ফিলোসফি নিয়ে খুবই ডিফিকাল্ট লেখা, খুবই বিখ্যাত বই 400 পাতার অফ গ্রামাটোলজি। কি বললেন? কোনটা কি বললাম? কোনটা কি বললাম? পাগল করে দিয়েছেন, এটা কি বললেন বুঝলাম। ও মানে the postcard is one of the most difficult books of Derrida. যেটা it's a huge book, it's a very difficult book. আমি এটা মানে এখনো পড়ে বুঝতে পারিনি। এখন আমি পোস্টকার্ড পড়ি প্রত্যেকদিন, কিন্তু মানে বুঝতে পারি না। সো এটাই আমাকে মানে বাঁচার রসদ দেয়, যে মানে এটা পড়ার জন্যই আমাকে বাঁচতে হবে। তো যাই হোক, রাইটিং এন্ড ডিফারেন্স, স্পিচ এন্ড ফেনোমেনা অফ গ্রামাটোলজি, কেউ জানো কবে লিখেছে এগুলো? কেউ দেরিদা বলো, কেউ জানো? এটা 400 পাতার বই, এটা 390 পাতার বই, না 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 170 পাতার বই, একটা সালে লেখে 1967। এক বছরে দেরিদা প্রায় 1000 পাতার এই ধরনের লেখা পাবলিশ করে, যেটা পড়ে মানে বুঝতে একটা মানুষের হয়তো 100 বছর লেগে যাবে। এবিলিটি ভাবো, মানুষটার এবিলিটি ভাবো, ঠিক আছে? এক বছরে এই 3টে বই লেখে, সেম ইয়ার, 37 বছর বয়স। উনি একদম কোল্ডের উপরে না, যাই হোক, আলাদা আলাদা লোক, আলাদা ধরো। সো দেরিদা বলছেন যে এভরিথিং আই হ্যাভ ডান ইজ ডমিনেটেড বাই দ্য থট অফ এ ভাইরাস। ভাইরাসের মতো, আমি ভাইরাসের মতো। কারণ কি, করোনা ভাইরাস, ভাইরাস ইজ সামথিং, ভাইরাস এমন একটা জিনিস, ভাইরাস ইন্ট্রোডিউসেস ডিসঅর্ডার ইনটু কমিউনিকেশন। ভাইরাস কমিউনিকেশনের মধ্যে ডিসঅর্ডার ইন্ট্রোডিউস করে, ইভেন ইন দ্য বায়োলজিক্যাল স্পিয়ার, ডিরেলিং দ্য কোডিং এন্ড দ্য ডিকোডিং। আমাদের বায়োলজির যে বডির যে কোডিং বা ডিকোডিং, করোনা ভাইরাসটাকে অল্টার করে, পাল্টে দেয়। At the same time, virus is at the same time living and the dead, মৃত আবার জীবিত। কারণ ভাইরাস প্রকৃতিতে মৃত, মানুষের ভিতর দেখলে জীবিত। ভাইরাস is not a microbe, it is neither living nor non-living, neither alive nor dead. Follow these threads and you will have the matrix of all I have done since the start of the writing. যে matrix, derailed communication, communicationকে ডিরেল করছি। এইটাই হচ্ছে দেরিদা বলছেন, আমার কাজ হচ্ছে একটা সিস্টেমকে অল্টার করা, একটা সিস্টেমের মধ্যে ভাইরাসের মতো তাকে কোয়েশ্চেন করা, তাকে প্রশ্ন করা, এই প্রশ্নের ঢুকে না করা। দেরিদার সমস্ত কনসেপ্ট, সেটা আর্কি রাইটিং হতে পারে, ট্রেস হতে পারে, ডিফারেন্স হতে পারে, লোগোসেন্ট্রিজম হতে পারে, প্রত্যেকটা সেন্টারকে প্রশ্ন তুলছেন। সো there is no noun, nothing which is simply named, it's also a conjunction and adjective, no more word. দেরিদা, আমি এই লেখাটা শেষ করছি থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউটাকে কেটে দিয়েছি। এটা ইরেজারকে বোঝানোর জন্য, যে আমাদের প্রত্যেক মুহূর্তে কাটি তো ঠিক, কিন্তু তার লেজিবিলিটি আমাদের জীবনের মধ্যে থেকে যায়। সো দেরিদা ইরেজারকে সেলিব্রেট করেছেন। থ্যাংক ইউ। টুডে আই এন্ডেড দেরিদা। আমি দেরিদাকে শেষ করলাম। পরের দিনের ক্লাসে আমি শুরু করব আরেকজন কঠিন ফিলোসফার, মিশেল ফুকোকে। তিনিও খুবই কঠিন, দেরিদার কন্টেম্পোরারি। তিনি আবার দেরিদাকে একদম পছন্দ করতেন না। ফুকো এবং দেরিদার মধ্যে বিরাট বড় ডিবেট হয়েছেন, দেরিদার বিভিন্ন নোশনকে তিনি রিজেক্ট করার চেষ্টা করেছেন, না বলেছেন, ঝগড়া হয়েছে, একসঙ্গে দাঁড়িয়ে দুজনে স্টেজের মধ্যে ঝগড়া করেছেন। মিশেল ফুকো টাক মাথা, কোনোদিন চুল টুল রাখেননি, আমার অন্যতম প্রিয় ফিলোসফার মিশেল ফুকো।
ফুকো দেরিদের মতো ডিফিকাল্ট নয়, কিন্তু ফুকোর কনসেপ্টগুলো খুব ডিফিকাল্ট। দিস ইজ মিশেল ফুকো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থট প্রভোকিং রাইটার। মাত্র বেঁচেছিলেন 50 বছর, যদি একটু বেশি বাঁচতেন তাহলে জানি না কি হতো। দিস ইজ ফুকো, FOUCAULT আমরা প্রোনাউন্স করব ফুকো, ফুকোল্ট নয়। One of the greatest philosopher in the history of the ideas, Michel Foucault. খুবই ড্রামাটিক, দারুণ বলতে। বেশ, বলো ফুকো, দেরিদা, এই দুজন ফিলোসফার এবং বদ্রিয়া পড়লে আমাদের পোস্ট স্ট্রাকচারালিজম শেষ হবে। বলো এগুলো গ্রাজুয়েশনের পর যদি মাস্টার্স না করি তো কোনো কাজে লাগবে এই চ্যাপ্টার গুলো? হ্যাঁ, খুব ভীষণ ভাবে, তোমাদের সারা জীবনই লাগবে। ইনফ্যাক্ট মানে পরবর্তীকালে তোমাদের মানে যে কোনো কনসেপ্ট অফ দ্য মার্কসিজম, স্ট্রাকচারালিজম, মানে বিশেষ করে খুব ভীষণভাবে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেই বলছি, এই ফুকো যখন পড়াবো তখন বিশেষ করে দ্য কনসেপ্ট অফ দ্য প্যানোপটিকন, অন্যান্য জিনিসগুলো খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। মানে ফিলোসফি তো কাজে লাগে, খুব ভীষণভাবে কাজে লাগে, যদি পড়তে পারো ফিলোসফি খুবই কাজে লাগে। কিন্তু বেশিরভাগ লোকজন তো পড়ে না সাবজেক্টটাকে। ইনফ্যাক্ট একটা এন্টায়ার পেপার যেটা আইএস এর রয়েছে, এথিক্স অ্যান্ড অ্যাপটিটিউড, এই এথিক্স এর চ্যাপ্টারে অনেক এই ধরনের থট এক্সপেরিমেন্টের প্রশ্ন আসে। এথিক্সটা অনেকটাই স্যার কবি বিবেকানন্দ বা এদের ধারণাগুলো দেখছি, বা হ্যাঁ খানিকটা, কিন্তু মানে 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 পুরোপুরি নয়, কারণ অনেক ক্ষেত্রেই এথিক্স এর কনসেপ্ট কিন্তু ওয়েস্টার্ন, পুরোপুরি বিবেকানন্দ বা কবিদের ধারণা অনুযায়ী নয়। এর ফলে অনেক ক্ষেত্রেই ওয়েস্টার্ন আইডিয়াগুলোর উপরে এথিক্স এর একটা ইনফ্লুয়েন্স আসে, মানে ভয়ঙ্করভাবে আসে। এবার রিসেন্ট আইএস এর কোয়েশ্চেনগুলোতে ইন্ডিয়ান থিঙ্কারদেরকে প্রায়োরিটিজ করা হচ্ছে, সেটা অন্য কথা, কিন্তু এথিক্স এর ধারণাটা কিন্তু ওয়েস্টার্ন। মানে এথিক্স প্রথম কথাটাই কয়েন করে প্লেটো, ঠিক আছে? কারণ ইন্ডিয়ান ফিলোসফির কনসেপ্টে এথিক্স এসছে অনেক 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 পরে। স্যার তারপর ফিলোসফিক্যাল এসেতেও কাজে লাগতে পারে, এসে পড়তে নেই তো কাজে লাগতে পারে, কনসেপ্টগুলো লাগবে। বিশেষ করে মার্কসিজম যখন পড়াবো সারা জীবনই কাজে লাগবে, মানে সারা জীবনই কাজে লাগবে। স্যার এই আইডিয়াগুলো কি নির্দিষ্ট কোনো কনক্লুশন হতে পারে না? না, কনক্লুশন হতে পারে না বলি এটা আইডিয়া। আইডিয়ার তো কোনো কনক্লুশন হয় না, আইডিয়া তো ভাইরাসের মতো, আইডিয়া তো নন কনক্লুসিভ এসেনশিয়ালি নেচার। এটা তো অন্য অনেকগুলো চিন্তা জন্ম দেয়, আবার সেখান থেকে অনেকগুলো চিন্তা জন্ম দেয়। এসেনশিয়ালি নন কনক্লুসিভ, ambiguous, unable to decide a particular point, একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি আসতে পারবে না, সেখানে তো আইডিয়া। তোমরা একটু দেখো এর পরের চ্যাপ্টারে যখন আমি পড়াবো তার আগে হিস্ট্রি অফ আইডিয়াস, এই যে আর্টিকেলটা আছে এটা একবার দেখে নিও। হিস্ট্রি অফ আইডিয়াস, হিস্ট্রি অফ আইডিয়াস ইজ আ স্পেসিফিক হিস্টোরিক্যাল ফিল্ড। ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে বা ওয়েস্টের হিস্ট্রি অফ আইডিয়াস বলে একটা আলাদা ফিল্ডই আছে, বা হিস্ট্রি অফ দ্য আইডিয়াস এটা বলে আলাদা একটা ফিল্ডই রয়েছে। এই ফিল্ড সম্পর্কে তোমরা একটু দেখে দেখো। এই যে ইন্টেলেকচুয়াল হিস্ট্রি বা হিস্ট্রি অফ দ্য আইডিয়া, এই ইনফ্যাক্ট ফুকো ওয়াজ প্রফেসর অফ দ্য হিস্ট্রি অফ দ্য আইডিয়াস। ওকে, সো আইডিয়া তো অনেক করে নতুন আইডিয়া জন্ম দেয়, আইডিয়া তো নন কনক্লুসিভ, বারবার অন্য আইডিয়া জন্ম দেয়, যখন নির্দিষ্ট কনক্লুশন হতে পারে না। ওই জন্যই তো পোস্ট স্ট্রাকচারালিজম, কোনো নির্দিষ্ট স্ট্রাকচারের বাইরে যাচ্ছে। তাই বলো কতটা বুঝলে বলো। আবারও বলবো স্যার, আরো কয়েকবার পড়তে হবে, মানে শুনতে হবে, তারপরে বলতে পারবো যে করতে হবে। মানে আপনি যেটুকু সময় দিলেন আমাদের এবং বারে বারে টপিকগুলোকে দেখতে হবে, পড়তে হবে না। আমি তো বারবার বলছি এটা বারে বারে এগুলো পড়তে হবে, ল্যাঙ্গুয়েজটাকে ধরতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন। এই যে তোমরা বলছো ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ স্যার, এটা বারবার পড়লে কেটে করবে, আস্তে আস্তে তোমরা এই সেন্টেন্সের মানেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। এই জন্যই আমি তোমাদের স্ট্রাকচারিজমে পড়ালাম। কেন পড়ালাম? এই যে ওয়ার্ডগুলো ডিসকোর্স, পার্সপেক্টিভ, সিগনিফায়ার, সিগনিফাইড, প্যারাডাইম, সিনট্যাগম, এইগুলো প্রত্যেকটা থিওরির জায়গাতে কাজে লাগবে। এটা এই আইডিয়াটা না হলে তোমরা বাকি থিওরিগুলো বুঝতেই পারবে না, ধরতেই পারবে না। ফলে আমি ভাবলাম ওই থিওরি হচ্ছে মানে অনেকটা ম্যাথমেটিক্স এর মতো, ওই যে একটা জায়গা হারিয়ে গেলে আরেকটা জায়গায় পৌঁছতে পারবে না। যদি আমার এই দুটো ক্লাস কেউ মিস করে যায় দেরিদার, এর পরের ক্লাসে আমি যদি ফুকো পড়াবো বা দেরিদার একটা ক্লাস যদি মিস করে যায়, পরের দেরিদার ক্লাসে ধরতে পারবে না। ওই জন্যই বলি যে মানে এটা শুনে ওইটাও একবার শুনে নাও। ওই জন্যই আমি বলছি যে মানে টেক্সটের ক্লাস মিস করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। গল্প তো
গল্প যেরকম গল্পের ফ্লোতে এগোয় কোনো অসুবিধা নেই, কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি থিওরি মিস করা যাবে না, কারণ একটা মিস করলে আর একটা ধরতে পারবে না। তখন যদি এমএতে তোমরা লিঙ্গুইস্টিক্স পড়ো, কেউ ভাষা তত্ত্ব, তোমরা দেখবে একদম পিওর ম্যাথমেটিক্স, যদি তোমরা একটা ক্লাস মিস করে যাও পরের কনসেপ্ট ধরতেই পারবে। ফলে এই জন্যই বলছি যে যদি পুরোটা পড়তে চাও তাহলে কিন্তু পুরোটাই পড়তে হবে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ স্যার, সত্যি খুব ডিফিকাল্ট লাগছে। It's quite difficult for a young minds like you, এদের বয়স একটু কম, এখন ম্যাচিওর হয়নি, তাদের ক্ষেত্রে ধরাটা খুব মুশকিল। বেশ, আমি রেকর্ডটা স্টপ করছি। বারবার দেখলে স্কুলে করে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বারবার করলে মোটামুটি ক্লিয়ার হবে।